তো দেখুন, এখানে আমাদের সৌরভবাবু চার্ট দিয়েছে। এই চার্টের কি সমস্যা সৌরভবাবু? এই চার্টে তো মেয়েকে নিয়ে অত্যাধিক চিন্তা করে ক্লায়েন্ট। আর হচ্ছে ম্যারিটাল লাইফটা ভালো না, মানে হাজবেন্ডের সঙ্গে রিলেশনটা ঠিকঠাক ভাবে নেই। আচ্ছা। তো আম, আজকে যেহেতু আমাদের অনেক কিছু ডিসকাশন রয়েছে, তো আমি আর কি এটার মধ্যে বেশি একটা যাচ্ছি না। তো যে ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি, এর যে চন্দ্র, সেটা পঞ্চমে রয়েছে। চন্দ্র যে ঘরটায় থাকবে, সেই ঘরটা জাতক বা জাতিকার দুশ্চিন্তা তৈরি করবে। চন্দ্র পীড়িত হই, মানে চন্দ্র যে ঘরটাতে থাকবে, আপনারা মিলিয়ে নেবেন যে আপনাদের যে ঘরে যেখানে চন্দ্র আছে, সেই ঘরটা নিয়ে কিছু না কিছু দুশ্চিন্তা, অশান্তি সেগুলো করে রেখেই দিচ্ছে। মানে সেইগুলো নিয়ে আপনাদেরকে ভাবতেই হবে। হ্যাঁ, কোনো না কোনো দিকে, ধরুন এইখানে চন্দ্র এখানে রয়েছে, রাহু চন্দ্র রিলেশনশিপে নষ্ট করতে পারে। এই চন্দ্রটা এখানে বাচ্চাকে নিয়ে ভাবতে পারে, ডিস্টার্ব করতে পারে, এডুকেশনকে ড্যামেজ করতে পারে। কোথাও না কোথাও হচ্ছে কি, এই চন্দ্র যেখানে থাকবে, সেই জায়গাটা নিয়ে একটা দুশ্চিন্তা তৈরি করে রাখবে। এবার এখানে এডুকেশনকে ড্যামেজ করবার সম্ভাবনা কম। কেন কম? কারণ এডুকেশনটা হচ্ছে একটা টেম্পোরারি ইভেন্ট। কিন্তু যখন এই মানুষটা হচ্ছে গিয়ে বাচ্চাকে নিয়ে ভাবতে শুরু করলো, এবার বাচ্চাটা বিগড়ে যাচ্ছে, বাচ্চা কথা শুনছে না, সে হচ্ছে মানে ভেরিয়াস ভেরিয়াস টাইপের হচ্ছে অশান্তি, মানে ভীষণ ভীষণ টাইপের অশান্তি। তো স্যার, এই এর কি এই এই ডিভোর্স হতে পারে? এই চার্টে তো ডিভোর্সের কম্বিনেশন আছে, হ্যাঁ আছে। চন্দ্রের কিরকম ভাবে? সপ্তম পতির সঙ্গে সপ্তম পতির সঙ্গে ত্রিকোণের রবি, পঞ্চম পতি নিচস্থ, শনির দৃষ্টি, আর বৃহস্পতি যে মানে বাঁধবে, সে হচ্ছে গিয়ে দ্বাদশে। এছাড়াও কেতুর প্রভাব রয়েছে। এই সমস্ত কারণে এর সেপারেশনের জায়গা রয়েছে। আমি ঠিকই বলেছি তো। তো এর সঙ্গে শনি প্লুটো কম্বিনেশন, সেপারেশনের সম্ভাবনা রয়েছে। তো আমাদের এই জায়গাটাকে আপনারা খুব ভীষণ ভাবে আর কি ফলো করবেন, যে এই যে রাহু চন্দ্র, তো এখানে একটা জিনিস পজিটিভ, যে দশাটা বৃহস্পতি চলছে। এক্ষুনি এক্ষুনি মানে সহজে সেপারেশন নাও হতে পারে, ডিস্টারবেন্সেস চলবে, অসুস্থতা, শারীরিক সমস্যা ইত্যাদি ইত্যাদি চলবে, কিন্তু তাহলেও একদম পুরোপুরি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, এটা হচ্ছে গিয়ে নাও হতে পারে। তা এটা এটা এই টাইমটা, ও বাবা, আবার বৃহস্পতির দশা, শনির অন্তর্দশা, এরা কি সেপারেশনে আছে? সেপারেশনে নেই, কিন্তু রিলেশনটা ঠিকঠাক নেই আর কি। বলুন, ভালো যদি করা যায় চেষ্টা করতে। তো এর যে এই ওয়াইফ বা হাজবেন্ড যিনি আছেন, তাকে নিয়ে এনার প্রচন্ড ডিস্টারবেন্স চলবে। এটা মানে ধরে রাখলেও মানসিক দিক থেকে অতৃপ্তি ফেস করতে হবে, এটা কিছু করার নেই। এটা সারা জীবন চলবে তো? হ্যাঁ। আর স্যার, কেতু মঙ্গল কি সমস্যা তৈরি করবে 11th-এ? কিন্তু মঙ্গল আফটার ম্যারেজ রিলেশনশিপে গন্ডগোল করবে, বেবি হওয়ার ক্ষেত্রে প্রবলেম, লিস্ট একটা রং ট্রিটমেন্টের টেন্ডেন্সি, এই সমস্ত বিষয়গুলো দেবে। হুম। এবং এর ফ্যামিলি হচ্ছে কি ভাঙার বিরাট সম্ভাবনা আছে। এর পক্ষে আর এর এই ভাই এই মানুষটাও, এটা কি পুরুষ না মহিলা? মহিলা। হ্যাঁ, এই মানুষটাও কিন্তু খুব একটা যে মানে ঠিকঠাক, তা কিন্তু নয়। উম, এবং মানে এইটা এইটা চার্টের কম্বিনেশন, তাতে কিন্তু একটা ছোটখাটো রিলেশনশিপের যোগাযোগের ক্ষেত্রেও রয়েছে। উম, সেটা কি একাধিক স্যার, নাকি একটা এরকম? আর দেখুন, এই যে রাহু, তার দৃষ্টি শুক্রের ওপরে, এবার এইখানে সংখ্যা গোনাটা খুব মুশকিল। আমার তো মনে হচ্ছে একাধিক হতে পারে। হ্যাঁ, আমাদের এই শাস্ত্রে না কিছু কিছু ইনস্ট্রাকশন রয়েছে, আমরা কিছু কিছু জায়গা বুঝতে পারি। যেমন হচ্ছে গিয়ে, আমরা চার্ট দেখে আইডেন্টিফাই করতে পারি না যে কতগুলো সন্তান, মানে আমরা বলতে আমি পারি না ঠিকঠাক করে, আমি চার্ট দেখে বলতে পারি না যে কতগুলো প্রেম করেছে এবং কতগুলো প্রেমের পরে বিয়ে হয়েছে।
কেসটার শারীরিক প্রবলেম কবে কবে আসতে পারে? বৃহস্পতি আর কেতুর অন্তর্দশায়? বৃহস্পতি শনিতেও আসতে পারে। আচ্ছা, এবার আমরা এই পার্টটাকে অফ করি, আমরা চলে আসি আরেকটা ইয়েতে। এবার একটু আমাদের গুরুত্বপূর্ণ টপিক। এবার দেখুন, এইটা হচ্ছে একটা বাস্তু, মানে কি বিকট বাস্তুটা দেখুন। এইটা হচ্ছে ব্রহ্মস্থান। এই যে এস লেখা রয়েছে, এসটা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে ব্রহ্মস্থান। আর উত্তর দিক থেকে আমি দেখিয়ে দিচ্ছি, এইরকম হচ্ছে উত্তর দিকটা। এটা হচ্ছে উত্তর, তাহলে আমার পূর্ব দিক হবে, এটা হচ্ছে পূর্ব। ঠিক আছে, এটা হচ্ছে আমার নর্থ। এটা খুব ভালো করে একটু দেখুন, এটা নিয়ে আমরা মিনিট 10 ডিসকাশন করব, করে তারপরে আমরা চলে আসবো। এবার বাড়িটাকে লক্ষ্য করে দেখুন। পরবর্তীকালে আমরা বাস্তু সম্পর্কে আর একটু বিস্তারিত জানবার চেষ্টা করব, কিন্তু এই মুহূর্তে এইটুকুই দেখুন যে এই বাড়িটার যেটা অ্যাকচুয়াল কন্ডিশন, সেই কন্ডিশনটা আমি করে নিয়ে আসছি। আচ্ছা, আপনাদের গ্রুপে আমি এটা দিয়ে দিচ্ছি। আপনাদের গ্রুপে ওই আপনারা যে জয়েন করবেন কনফারেন্সে, সেটা হচ্ছে গিয়ে আমি দিয়ে দিচ্ছি, আপনারা ওটা একটু দেখে নেবেন। গুগল ফর্ম দিয়েছেন, ওটা ফিল আপ করে দেবো? হ্যাঁ, হ্যাঁ, Google Form। ঠিক আছে। স্যার, হ্যাঁ, আহ, ওখানে যে 800 টাকা করে বলা হয়েছে, মানে পার হেড কি? পার হেড 799 টাকা করে। এবার এখানে আপনারা চাইলে আলাদা সার্টিফিকেশনও করতে পারেন, সেটা হচ্ছে না গিয়ে আলাদা চার্জেস লাগবে। না না, আমরা তো আসবো ওই দিন, তো ওটার জন্য কি আমাদের পে করতে হবে 700 টাকা করে, ওটা 800 টাকা করে? কোনটার জন্য? মানে ওখানে যে গুগল দেওয়া রয়েছে 799 টাকা, কনফারেন্স ওটা যেটা কি? ডেলিগেশন ফি, আপনারা যে পার্টিসিপেট করবেন, সেটা হ্যাঁ, ডেলিগেশন ফি হচ্ছে 799 টাকা, 800 টাকা, হ্যাঁ। পরিবারে কেউ উপস্থিত থাকলে পরিবারের ওখানেও কেউ কি? উপস্থিত থাকতে পারে, তাহলে হচ্ছে গিয়ে তার জন্য তো ওই তার জন্য ডেলিগেশন ফিটা সম্ভবত কম হবে। পরিবারের কেউ থাকলে পরে তার জন্য হচ্ছে কি ওটা আই থিঙ্ক 500। আচ্ছা। কারণ ওখানে তো আমাদের প্রচুর খরচা হয়, লাঞ্চ, পেমেন্টও, এই সমস্ত গুলো হয়। প্লাস আপনার ইনস্টিটিউটের প্রোগ্রাম, আপনাকে কিছু টাকা চাঁদা দিতে হবে। তো এই সমস্ত মিলেমিশে হচ্ছে গিয়ে ডেলিগেশন ফি একটা পড়বে, ওটা হচ্ছে গিয়ে 800। এবং এটা ছাড়া কেউ যদি এক্সট্রা ওই মহামহোপাধ্যায় হাড্ডা বাড্ডা সার্টিফিকেট নিতে চায়, তারাও নিতে পারে, তার জন্য 5000। আচ্ছা। আর স্যার আমি অ্যাটেন্ড না করে পাওয়া যাবে? মানে যেহেতু আমি আলিপুরদুয়ারে অনেক দূরে থাকি, সার্টিফিকেট? তারপরে তো এমনি পেয়ে যাবে, আপনাদের তো সার্টিফিকেট পাবেনই, তার জন্য তো পয়সা দিতে হবে না। এবার এখানে অ্যাটেন্ড করলে পরে যেটা হবে, সেটা হচ্ছে ধরুন আমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ছবি। ওই যে ইয়েটা নেওয়া হচ্ছে, অ্যাওয়ার্ড গুলো নেওয়া হচ্ছে, সেই সময়কার ছবি। ধরুন ওই গ্রাজুয়েশন ড্রেস পরে আপনি যদি একটা অ্যাওয়ার্ড নিচ্ছেন, দেখেই তারা ব্যাপার 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 মনে হয়, যে আপনাকে একটা তাহলে স্যার সম্মান জানানো হচ্ছে। সেখানে আপনি স্যার একটা ড্রেস পরে মাথায় টুপি এঁটে নিয়ে নিচ্ছেন, অ্যাওয়ার্ড নিচ্ছেন, এটা একটা। প্লাস হচ্ছে কি ওখানে আপনাকে মেডেল পরানো হচ্ছে, এইটা হইলো ফটো তোলা। প্লাস হচ্ছে কি সবার সঙ্গে দেখা সাক্ষাৎ,
এইগুলো খাওয়া দাওয়া, হল ভাড়া, এগুলোর জন্য হচ্ছে গিয়ে যদি না আসেন কিসের জন্য পেমেন্ট করবে? কোনো পেমেন্ট করতে হবে না। না স্যার, 22 তারিখ তো আসবোই, সেটা বলছি না, 100%। টিকিট কাটা হয়ে গেছে, আমার টিকিট কাটা হয়ে গেছে। কিন্তু ওই যে জাগৃতি কি একটা দেখলাম না, ওই যে আপনি একটু গিয়ে আকৃতিটা তো অনুষ্ঠানটার নাম। আরে কোথায় হবে দেখ, লেখা তো দেখলাম অন্য জায়গায় মনে হয়। না না, দমদম ক্যান্টনমেন্ট। ও, আমি আর ওটা দেখিনি। আমার মানে এটা কি আলাদা মনে, সরি স্যার। না না, জাগৃতি হচ্ছে অনুষ্ঠানটার নাম। আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানের একটা নাম থাকে, এবারের অনুষ্ঠানটার নাম হচ্ছে জাগৃতি। ও আচ্ছা, ঠিক আছে। স্যার ওখানে কি কি উপাধি নেওয়া হবে? ফর্মটার মধ্যে দেওয়া আছে, আমিও ঠিক বলতে পারবো না। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে, এইবার বাস্তুটাকে দেখুন কি মজার বাস্তু। এবার এই বাস্তুতে এটা দেখতে পাচ্ছেন, এটার সঙ্গে একদমই সমান সমান ইয়ে করা হয়েছে। এবার বাস্তুটাতে আমরা ঢুকবো এখান থেকে, এইটা হচ্ছে বাস্তু বাড়ির গেট। তাহলে গেটটা কোন দিকে পড়ছে সেটা দেখুন। এদিক থেকে দেখলে পরে মোটামুটি ওই সাউথের দিকে, সাউথ থেকে ইস্টের দিকে আসছে, সেরকম দিকে হচ্ছে গেটটা পড়ছে। এই হচ্ছে গেট, মানে সাউথ ইস্টের থেকে একটু ইয়ের দিকে। সাউথ ইস্ট হচ্ছে গিয়ে ধরুন এরকম দিকে হবে। সাউথ ইস্ট হচ্ছে, আমরা যদি ধরি সাউথ ইস্ট, সাউথ ইস্ট জোনটা এরকম পড়বে। তো এটা হচ্ছে গিয়ে আহ ইস্ট, সাউথ সাউথ ইস্ট। সাউথ ইস্ট, সাউথ ইস্ট নয়, সাউথ সাউথ ইস্ট এরকম একটা জোন হচ্ছে গিয়ে এটা পড়ছে। সাউথ সাউথ ইস্ট মানে পুরোপুরি সাউথ ইস্টের মধ্যেও পড়ছে না, আবার উম একটা মানে মেডিকেল টাইপের একটা জায়গায় পড়েছে দরজাটা। এবার এই বাড়িটার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে, এই যে ওয়াশরুম দুটো আছে, এই জায়গাটাতে তো আমাদের ব্রহ্মস্থান পড়লো, এইখানটাতে আমাদের মোটামুটি ব্রহ্মস্থান পড়লো। এবার এখানে ব্রহ্মস্থান পড়লে এইখানে একটা হচ্ছে কি ওয়াশরুম, আর এইখানে একটা ওয়াশরুম কোথায় গেল, এই জায়গা, মানে এখানে একটা ওয়াশরুম আর এখানে আরেকটা ওয়াশরুম, মানে এখান থেকে আরেকটা ওয়াশরুম। মানে এই পুরো হচ্ছে গিয়ে এখান থেকে যদি আমি দেখি, এই যে ক্ষেত্রটা, এই জায়গাটা পুরোটাই হচ্ছে গিয়ে এইরকম ক্ষেত্রটা পুরোটাই হচ্ছে গিয়ে ওয়াশরুম টাইপের হয়ে রয়েছে। এই জায়গাটা, এখানে একটা ওয়াশরুম আর এখানে একটা ওয়াশরুম, মানে ওর যে পুরো নর্থ ইস্ট পার্টটা পড়ছে সেটা হচ্ছে পুরো ওয়াশরুম হয়ে বসে আছে। এবার এই পার্টের রেমেডি করাটা তো খুবই মুশকিল। এবার যেহেতু বাড়িটা হচ্ছে কি আন্ডার কনস্ট্রাকশন আছে, বাড়িটার মেঝেটা যে কিছু হয়নি, তো সেইটার জন্য এরপরে বাড়িটার দেখুন, মানে এক একটা জোনকে যদি আমরা ডিভাইড করি, তাহলে কোনো কোনো জোন কত বড় হচ্ছে। আবার কোনো কোনো জোন যদি আমরা এটাকে ভাঙি, ধরুন উম, স্যার এটা কত ডিগ্রি টিল্ট আছে স্যার বাড়িটা? এটা ঠিক নেই, বা একদম মোটামুটি 45 ডিগ্রি। 45 ডিগ্রি, আচ্ছা। নর্থের দিকে রয়েছে, নর্থের দিকে হেলে রয়েছে, মানে নর্থের দিকে টিল্ট আছে স্যার 45 নর্থ ডিগ্রি। থেকে ঠিক নয়, মানে নর্থ তো এইটা, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা এখান থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করলে এইটা হচ্ছে গিয়ে নর্থ আসবে, এইটা হচ্ছে নর্থ। আচ্ছা আচ্ছা। এবার ব্রহ্মস্থান থেকে যদি আমরা দেখি, তাহলে এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোর ক্ষেত্র অনেক বড়, মানে আর যদি এইভাবে আমরা ডিভাইড করি, এটা হচ্ছে ধরুন অ্যাপ্রক্সিমেশন করছি একটা আমি, তো পুরোপুরি আমার এখানে যন্ত্রপাতি নেই। এইভাবে যদি আমি ডিভাইড করি, তাহলে এই জোনটা হচ্ছে আহ আমার সাউথ ওয়েস্ট। তাহলে সাউথ ওয়েস্টের যে ডিরেকশনটা, এটা হচ্ছে নর্থ ইস্ট। তাহলে নর্থ ইস্টটা অ্যাপ্রক্সিমেটলি আমার হবে
নর্থ ইস্ট এইটুকু। আর সেই রেসপেক্টে আমি যদি দেখি যে সাউথ ডিরেকশনটা, তাহলে সাউথ ডিরেকশনটা হচ্ছে আমার মোটামুটি এইরকম। তাহলে সাউথ ডিরেকশনের রিজিয়নটা দেখুন কতটা বেশি। তাহলে আমার এই ক্ষেত্রটা হচ্ছে পুরো সাউথ, এই ক্ষেত্রটা হচ্ছে আমার সাউথ। আর সেখানে আমার সাউথ ওয়েস্ট পার্ট, সেটা হচ্ছে এইটুকু আসছে। মানে কতটা কম। যদি আমরা নর্থ থেকে ধরি কি সমৃদ্ধি আসবে বা টাকা পয়সা আসবে, তাহলে টাকা পয়সা আসবে যাবে সেগুলো খুবই হবে। কারণ নর্থ সাউথ এই জায়গাগুলো হচ্ছে এটা হচ্ছে আমার নর্থ জোন। নর্থ জোনটা অনেক বড়, সাউথ জোনটাও অনেক বড়, কিন্তু সাউথ ওয়েস্ট সেটা হচ্ছে অনেক ছোট। তাহলে এইখানে যে মানুষ থাকবে তার জন্য কিন্তু সেভিংস খুব এসেনশিয়াল। এই যদি সেভিংস না করে তাহলে কিন্তু এ ডুববে। সাউথ ওয়েস্ট থেকে তো আমাদের টাকা জমবে, সাউথ ওয়েস্টে সেভিংস হবে। তাহলে সেই জায়গাটাতে কিন্তু এর সেভিংস এর জায়গাটা ভীষণভাবে পীড়িত হবে। নর্থে আর্নিং খুব ভালো হচ্ছে, ব্যয় সেটাও হচ্ছে, কিন্তু কোন রকম সেভিংস এর জায়গা এখানটাতে থাকবে না। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে কেমন বিকট টাইপের বাস্তুটা দেখতে, একটা অস্ত্রের মতো দেখতে। আর তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ইয়েতে, প্রত্যেকটা টয়লেট ওয়াশরুম সেকশনটা সেটা পুরোটাই রয়েছে ইয়ের দিকে, কি বলে এটাকে, নর্থ ইস্টে। আর এইটা হচ্ছে কিচেন, এই জায়গাটা, এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে কিচেন। এটা এটা হচ্ছে কিচেন। কিচেনটা পড়েছে পুরো ওয়েস্ট কর্নার। এখান থেকে যদি আমরা দেখি, মোটামুটি পুরোপুরি ওয়েস্ট কর্নারে কিচেন পড়ছে। স্যার একটা কথা বলবো। হ্যাঁ বলুন। স্যার যে দিকটা ওই ওয়েস্ট বলছেন না, ওই দিকটা মনে হয় স্যার ইস্ট হবে, ওই কিচেনের দিকটা। তাহলে এখানে একটা আমি গন্ডগোল পাকিয়েছি। আচ্ছা, নর্থ ইস্ট হচ্ছে এই কর্নার, এই জায়গাটা হচ্ছে নর্থ ইস্ট। তাহলে এই দিকটা নর্থ, হ্যাঁ স্যার, এই দিকটা ইস্ট, এক্স্যাক্টলি। এরকম একটা কিছু হবে। নর্থ ইস্টে হচ্ছে আমাদের কর্নারটা রয়েছে, ঠিক আছে। মানে নর্থ ইস্ট দিকেই এই এই জায়গাটাতে টয়লেটটা হচ্ছে কি নর্থ ইস্টে। হ্যাঁ স্যার, আর এবার কিচেনটা ইস্টে স্যার যদি ওয়েস্ট রান্নাঘরটা সাইডে। হয়, হ্যাঁ ওটা হচ্ছে কি নর্থ হলে পরে ইস্ট হচ্ছে কি উল্টো দিকটা হবে। আমাদের এই ডায়াগ্রামটা ভুল হয়েছে। এইটা হবে নর্থ, এইটা হচ্ছে গিয়ে নর্থ হবে, আর এটা হচ্ছে গিয়ে ইস্ট হবে। তো নর্থ ইস্টে হচ্ছে কি আমাদের এক্স্যাক্টলি টয়লেটটা, এই জায়গাটাতে হচ্ছে গিয়ে টয়লেটটা পড়ছে। তো তাহলে হচ্ছে কি ইস্টের দিকে রান্নাঘর তাও ঠিকঠাক চলে যাবে, কারণ ইস্ট ডিরেকশনটা তো পজিটিভিটিকে ইন্ডিকেট করে, ওনার জন্য প্রবলেম হবে না। আর এই বাড়িটার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সবকটা ডিরেকশনের মধ্যে ব্যালেন্সের অভাব। মানে এনার হচ্ছে কি যে, এবার এটা যেই মাত্র আমাদের এটা যদি আমাদের নর্থ হয়, তাহলে সেই ক্ষেত্রে প্রবলেমটা যেটা আসবে সেটা হলো এই নর্থ জোনটা কিন্তু বড় ছোট। এই জায়গার থেকে যে পার্টটুকুকে আমরা নেব, এই নর্থ জোনটা হচ্ছে খুবই ছোট একটা জোন। ফলে এই জোনগুলোর মধ্যে যে
একটা ব্যালেন্স বা একটা ইকুয়ালিটি, জোনগুলোর যে সাইজ গুলো ঠিকঠাক থাকা উচিত, সেই জোনগুলোর মধ্যে যে ব্যালেন্স সেটাই নেই। এর ফলে এই বাড়িটাতে কিন্তু ডিস্টারবেন্সেস আসবে। নর্থ মানে হচ্ছে মানি অ্যান্ড অপরচুনিটি। তো নর্থের দিকটা যদি ছোট হয়ে যাবে, তখন এখানে মানি অ্যান্ড অপরচুনিটি সেটার কিন্তু কানেক্টিভিটি কমে যাবে। আবার ঠিক উল্টো দিকে ইস্ট ডিরেকশনটাও সেটাও ছোট। ফলে এর যে কানেক্টিভিটি, যাকে আমরা বলি ধরুন সোশ্যাল অ্যাটাচমেন্ট, সোশ্যাল নেটওয়ার্কিং, এই সমস্ত দিকগুলো কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। এর যে সোশ্যাল সার্কেল সেটা আরো কমতে থাকবে। মানুষজন এর থেকে আস্তে আস্তে আরো দূরে চলে যেতে থাকবে। সেইখানে এই যে আহ না, ইস্টটা বড়, আমরা ভুল করেছি। সাউথ সাউথ দিকটা হচ্ছে কি আমাদের আবার ছোট্ট একটা দিক হলো। সাউথের দিকে এর যে ধরুন রেকগনিশন, এই জায়গাগুলো এগুলো নষ্ট হবে। আর এর যে এই কোনা কোনা করে যে জায়গাগুলো রয়েছে, এগুলো কিন্তু এর বাড়ির বাস্তুর ক্ষেত্রে ভীষণ ভীষণ টাইপের বিশ্রী টাইপের ডিস্টারবেন্স ক্রিয়েট করবে। তো এইগুলোকে আমাকে রেকটিফিকেশন করতে হবে। তো এইবার কথাটা হচ্ছে এই টাইপের বাড়িতে আপনারা কিভাবে রেকটিফিকেশন করবেন। এইবার বাড়িটার হচ্ছে কি কোন কোন জায়গাগুলো নেই, সেই জায়গাগুলো আপনাকে ব্যালেন্স করার চেষ্টা করতে হবে। তাহলে এবার একটুখানি আমি ব্যাপারটাকে সিম্পল করে দিই। তাহলে এবার এই পার্টটাকে, আমার যে এই টেরা বেঁকা পার্ট আছে, এইটাকে আমরা স্কোয়ার স্কোয়ার পার্টে কনভার্ট করার চেষ্টা করব। এবং একদম সিম্পল ওয়েতে এগুলোকে আমরা বাস্তু ডিভিশনে কনভার্ট করবো, মানে পার্ট 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 ইন্ডিভিজুয়াল বাস্তুতে কনভার্ট করে দেবো। তাহলে আমরা কি করব, এইখান থেকে হচ্ছে গিয়ে কপার লাইনিং দিয়ে দিয়ে এদেরকে সেপারেট করে দেবো। যেমন করে হচ্ছে গিয়ে বাড়ি ওয়াল টু ওয়াল সেপারেট হয়, তো তেমনি হচ্ছে গিয়ে আমরা এখানে কপার রড, কপার লাইনিং এগুলো ইউজ করে এদেরকে সেপারেট করে দেওয়ার চেষ্টা করবো। তাহলে যেমন হচ্ছে গিয়ে এইখানে আমরা কপার লাইনিং ইউজ করে এইটাকে একটা ইন্ডিভিজুয়াল পার্ট করে নেবো। বা এই অংশটাকে, এখানে বাথরুম রয়েছে, মোটা করে দিই, এই পার্টটাকে, এই পার্টটাকে হচ্ছে গিয়ে আমরা একটা খণ্ড করে নেবো। এটা হচ্ছে আমার একটা পার্ট। এই পার্টটাকে আমি একদম কপার রড ইউজ করে এটাকে একটা পার্ট ডিভাইড করে নেব, যে এই পার্টটা আমার একটা ইন্ডিভিজুয়াল বাস্তু হিসেবে ট্রিটেড হবে। ঠিক একইভাবে এই জায়গাটা থেকে স্টার্ট করে এইটাকেও আমরা সেম ওয়েতে একটা পার্ট হিসেবে করে নেব। আর এই জায়গাটাতে আমরা ইউজ করব স্ট্রেট ওয়্যার। তাতে আবার এই অংশটা একটা ডিফারেন্ট পার্টে চলে আসবে। এই অংশটাকেও আমরা আলাদা করে নেব। এটা হচ্ছে গিয়ে আমরা বাড়িটা তৈরি করবার আগের মুহূর্তে, মানে বাড়িটাতে আমরা এই কাজটা করতে পারবো। বাড়িটা যদি মেঝে না হয়ে যায়, তাহলে মেঝের মধ্যে এই পার্টিশন গুলো আমরা করে নেব। তাতে পরে কি হবে, এখানে একটা বাস্তু বাউন্ডারি টাইপের ক্রিয়েটেড হয়ে যাবে। এইখানে যেমন আমরা কোনো কিছুতে বন্ধন ক্রিয়েট করি, তাহলে সেই টাইপের ক্রিয়েট হবে। এবং এইটা তখন এখানে একটা, দুটো, তিনটে, চারটে এরকম পার্টস অফ বাস্তু হিসেবে কাজ করবে। যেমন এইখানটাতে অনেকগুলো, ধরুন একটা বড় ফ্ল্যাট, এই একটা ফ্ল্যাট, এখানে একটা ফ্ল্যাট, এখানে একটা ফ্ল্যাট, এখানে একটা ফ্ল্যাট, এখানে একটা ফ্ল্যাট, এরকম পার্ট পার্ট অনেকগুলো ফ্ল্যাট আছে এই বিল্ডিং এ। তাহলে এই যে এতগুলো ফ্ল্যাট রয়েছে, এই এতগুলো ফ্ল্যাটের তো প্রত্যেকের বাস্তু আলাদা হয়ে গেল। মানে এই পার্টিশন গুলো ওয়াল টু ওয়াল পার্টিশন হয়েছে। ঠিক সেইভাবেই এইখানটাতেও আমরা এটাকে পার্টিশনে ডিভাইড করে দেবো। এবার এই পার্টিশনে ডিভাইড করে নেওয়ার পরে তারপরে বাড়িটা কমপ্লিট হয়ে গেল। এরপরে হচ্ছে গিয়ে আমরা, আমাদের কাছে এটার গ্রাফ রইলো যে আমরা এইভাবে পার্টিশন করে নিয়েছি। তারপরে আমরা অ্যাকর্ডিং টু এই পার্টিশন গুলো তখন হচ্ছে গিয়ে বাস্তু রেক্টিফিকেশন করব, যে আমার কি কি এরপরে রেক্টিফিকেশন দরকার আছে। এইটা করে নেওয়া যদি থাকে আমার কাছে, তাহলে পরবর্তী রেক্টিফিকেশন গুলো করা কিন্তু তুলনামূলকভাবে ইজি। যদিও সবসময় আমরা রেক্টিফিকেশন করে সমস্ত পজিটিভিটি ক্রিয়েট করতে পারি না,
কিন্তু তাহলেও রেকটিফিকেশন আমরা কিছুটা করতে পারবো। এইরকম টাইপের বিকট বাস্তু এলে পরে আপনারা এই টাইপের আহ এগুলোকে পার্শিয়াল বাস্তুতে ডিভাইড করে নেবেন। সেই ক্ষেত্রে আপনার যিনি ক্লায়েন্ট, তার ক্ষেত্রে কিন্তু প্রবলেমটা কিছুটা হলেও মিনিমাইজ হবে। এবার দেখুন, এই বাড়িটাকে যদি আমরা ঠিকঠাক করে চৌকো করি, এবার দেখুন এই যে পুরো পার্টটা, এতটা অংশ, এই যে গ্রে কালার দিয়ে দেওয়া রয়েছে পুরো জায়গাটা, এই জায়গাটা বাড়িটার মধ্যে ইনকমপ্লিট হয়ে যাচ্ছে। এবার প্রকৃতপক্ষে যে কোনো বাস্তুর হওয়া উচিত হচ্ছে চতুষ্কোণ। ঠিকঠাক বাস্তুর যে ডিভিশন, সেই ডিভিশনটা হচ্ছে কি চতুষ্কোণ হওয়া উচিত। মানে ধরুন এতটা, তাহলে কিছু কিছু দিকে প্রচুর বর্ধিত অংশ, আবার কিছু কিছু দিকে এই অংশগুলো একেবারেই কম রয়েছে। ফলে এখানে কিন্তু একটা টোটাল বাস্তু ইমব্যালেন্স ক্রিয়েটেড হয়ে যাচ্ছে। মানে এই ইমব্যালেন্সটাকে আপনাদের পক্ষে ঠিক করা এই টাইপের বাস্তুতে, সেটা কিন্তু রিয়েলি টাফ। যদি আমি এখান থেকেও ধরি, এই জায়গাটাকে মূল অংশ ধরি, তাহলে আমার তুলনামূলকভাবে এই ইমব্যালেন্সটা অনেকটা কমবে। এই যে এই নিচের দিকের অংশটা অনেক বেশি ম্যাসিভ, আর এই অংশটাকে যদি আমরা টোটালি ডিটাচড করিয়ে দিই, এই অংশটা, তাহলে এখানে কিন্তু বাস্তু ইমব্যালেন্স অনেকটা কন্ট্রোলড হয়ে যাবে। তো আমরা এটাতে পার্টিশন করে এসেছি, এবং আহ এই মুহূর্তে দেখে আমার মনে হচ্ছে যে যত আমরা এর পেছনে কাণ্ড কারখানা করেছি, এত কিছু না করে এই অংশটা, এই কাঠটাকে যদি আমরা সেপারেট করে নিতাম, এই অংশটাকে যদি বাড়িটা থেকে আমরা সেপারেট করতাম, তাহলে বাকি অংশটা কিন্তু অনেক বেশি ব্যালেন্সড হয়ে থাকতো। এই অংশটা, এবার দেখুন দুটো অংশ, এই অংশটা কিন্তু অনেক বেশি ব্যালেন্সড, কিন্তু এইটাকে, এই অংশটা, এইটার জন্য পুরো জিনিসটা ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। তাহলে এটাকে যদি আমরা কাট করে দিতাম, এই অংশটাকে আলাদা করে দিই, তাহলে কিন্তু বাকিটা আমাদের খুব একটা ডিস্টার্ব করবে না। এবার মজাটা দেখুন, এই এই যে ব্যাপারটা, এটা আমার এখন এই ছবিটা ঘাটাঘাটি করতে গিয়ে চোখে পড়লো আপনাদেরকে পড়াতে গিয়ে। তো এই জন্য আমাদের কোনো একটা বাস্তু করতে গেলে এটা করতে হবে খুব বেশি করে সেটাকে নিয়ে স্কিল জাজমেন্ট, খুব বেশি করে সেটাকে নিয়ে আমরা জাজ করবো যে এটা কেন হচ্ছে, এটা কেন এইভাবে ডিস্টার্ব হচ্ছে, এইটা কেন গন্ডগোল হচ্ছে, এই এই রেকটিফিকেশন করবার জন্য, এবং খুব বেশি করে ডায়াগ্রামটা নিয়ে ঘাটাঘাটি করতে হবে। তখনই কিন্তু আপনারা এটাকে আইডেন্টিফাই করতে পারবেন যে কোন জায়গাটুকু থেকে আমি কাট করলে পরে বেশি রেকটিফিকেশন করতে পারবো। আমরা প্রচুর কিছু করেছি, হেলিক্স বসানো, তারপরে হচ্ছে গিয়ে আমাদের ওই বিভিন্ন টার্বিনেটর বসানো, বসিয়ে তারপরে কপার প্লেটিং, কপার রড, ব্রাশ রড, অ্যালুমিনিয়াম রড, স্টিল রড প্রচুর বসিয়ে টসিয়ে একটা ঠিকঠাক জায়গা করার চেষ্টা করেছি। কিন্তু এত কিছু বসানোর দরকার হতো না যদি আমরা এটাকে আলাদা করতে পারতাম। তাহলে পার্টিরও খরচা বাঁচতো, আমাদেরও একটু প্রফিট বেশি হতো। তো বোঝা গেল কিরকম আর কি আমাদের ভুল হয়। তো এখানে আরো ইজিতে আমরা রেকটিফিকেশন করে আসতে পারতাম অনেক সহজে, কিন্তু সে অনেক সহজ রেকটিফিকেশন না গিয়ে আমরা একটু জটিল করে ফেললাম ব্যাপারটা। স্যার বলছি নর্থ ইস্টের এই যে কর্নার থেকে যেটা ঢুকে রয়েছে ওখান থেকে যদি একদম স্ট্রেট বরাবর যদি কাটি তাহলেও তো ব্যালেন্স করা ইজি হচ্ছে, মানে দুটোকে ডিভাইড করে দিই যদি দুটো পার্টে, তাহলেও তো হচ্ছে স্যার। যদি কিছু জোনকে ব্যালেন্স করে দেওয়া যায় তাহলেও হয়ে যেতে পারে স্যার মনে হচ্ছে। এই যে যে কর্নারটা ঢুকে আছে না যেটাতে জে লেখা রয়েছে, যে লেখা রয়েছে, ওখান থেকে ধরুন ওপরের দিকে গেলাম, স্ট্রেট ওপরের তাহলেও দিকে যদি যাই সেটা কিছুটা করলেও হতো। কিছুটা ব্যালেন্স হতো। হ্যাঁ, এবারে এই জে থেকে ওপরের দিকে আপনি তুললে দেখবেন কিছুটা ব্যালেন্স হয়ে যাচ্ছে, মানে অন্তত বাঁ দিকের প্লটটা ম্যাক্সিমাম ব্যালেন্স হয়ে যাবে। এটা না 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 স্যার, আমি বলছি জে থেকে আপনার ওপরের দিকে, মানে যদি এটা নর্থ ইস্ট হয় ওপরের দিকটা আপনার সাউথ ওয়েস্ট, ওটা আপনার ওই পার্টটা জে থেকে ওপরের দিকে যদি আপনি একটা লাইন তৈরি করেন, ড্র করেন, মানে ব্রহ্মস্থানের ওপরের দিকে আর কি, জে এইভাবে থেকে ধরে
না স্যার, আমি বলতে চাইছি দুটো পার্টকে, মানে একটা বাঁ স্যার সাইডের যে পার্ট একটা ও ডান পয়েন্ট সাইডের। বলছে, মানে যে পয়েন্ট থেকে ধরে ওপরের দিকে, এস এর দিকে যদি ওপরে ওঠেন আপনি, এক্স্যাক্টলি এই দুটো প্লটকে বলছি। হ্যাঁ, আপনি ঠিক করেছিলেন স্যার। এই দুটো প্লটকে যদি করে দেওয়া যায় তাহলে এক বাঁ দিকের প্লটটা অন্তত কিছুটা বেটার হতে পারতো, কারণ ব্রহ্মস্থানটা নিচে চলে আসতো। না, অবস্থানটা নিচে চলে আসতো, কিছুটা বেটার হতো, কিন্তু হুম। এখানে আবার সেই রেক্ট্যাঙ্গুলার হয়ে যেত ব্যাপার। আচ্ছা আমরা হচ্ছে কি চাইবো যেটা, যে ব্যাপারটা যতটা বেশি স্কোয়ার শেপের মধ্যে থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তবে একদম এইখানটাতে কিন্তু নিজের অভিজ্ঞতা, নিজের এক্সপেরিয়েন্স সেগুলোকে দিয়ে কাজ করবেন। আর এই জায়গাটাতে পুরোপুরি আপনার উপরেই পুরো বিষয়টা ডিপেন্ড করবে যে কিভাবে আপনি ব্যালেন্স করবেন আর কতটা ব্যালেন্স করবেন। ক্লায়েন্টকে স্যাটিসফাই করবার পুরো দায়িত্ব সেটা হচ্ছে আপনার। এবং এখানে কিছুটা ম্যাথামেটিক্স বুঝে কাজটাকে হচ্ছে কি করতে হবে, না হলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। প্রচুর জ্যোতিষ বন্ধু বান্ধবকে আমি দেখেছি, প্রচুর মানুষ এইখানে গিয়ে ফিতে দিয়ে ব্রহ্মস্থান ক্যালকুলেট করে দেবে, এবং ফিতে দিয়ে ব্রহ্মস্থান ক্যালকুলেট করবে। তারা হচ্ছে কি এরকম ভাবে করবে, আমি একদম এক্স্যাক্টলি দেখিয়ে দিচ্ছি, এই কোণা থেকে এই কোণা মাপবে, আর এই কোণা থেকে এই কোণা মাপবে, তাহলে তার ব্রহ্মস্থান চলে আসবে এখানে। মানে নেবে সে হচ্ছে গিয়ে মোটামুটি একটা উত্তর দিক কম্পাস থেকে দেখে নেবে বাড়িটার কোথায় উত্তর দিক আছে, কোণাকুনি এই কোণা থেকে এই কোণা, এই কোণা থেকে এই কোণা, এই হচ্ছে গিয়ে মাপ। ফলে ব্রহ্মস্থানের কিন্তু একদম সর্বনাশ হয়ে যাবে। তো এই জন্য প্রপার ব্রহ্মস্থান ক্যালকুলেশন করাটা খুব জরুরি। এবং এর জন্য আপনাদের জিওমেট্রি ব্যাপারটা এটাকে একটু ভালো করেই বুঝতে হবে, তখনই কিন্তু আপনারা ব্যাপারটাকে ঠিকঠাক করে করতে পারবেন। আচ্ছা, আজকে এরপর আমাদের যেটা করতে হবে এটাকে আমরা স্টপ করি। তো আমি পার্সোনাল অভিজ্ঞতাতে যেটা বুঝেছি, যে বাস্তুতে যদি প্রবলেম থাকে সেইটাকে রেকটিফাই করা এটা কঠিন। তো বড় প্রবলেম থাকলে, যেমন নর্থ ইস্টে টয়লেট, সাউথ ইস্টে বড় বড় গর্ত, কুয়ো সাউথ ইস্টে, বা সাউথ ওয়েস্টে বিরাট বড় গর্ত, সাউথ ওয়েস্টে কোন রকম হচ্ছে গিয়ে আহ সরি নর্থ ইস্টে হচ্ছে গিয়ে ইলেকট্রিক পোল বা ইলেকট্রিক মিটার বক্স, এইগুলো খুব বড় ডিফেক্ট। এগুলোকে মেরামত করাটা না কঠিন, সহজে মেরামত হতে চায় না। কোনো সাউথ না ইস্টে কোনো কুয়ো থাকলে বুঝিয়ে দিলে তো হয়েই যায়। বুঝিয়ে দিলে হয়ে যায়, কিন্তু ওই জায়গাটাতে না ডিস্টারবেন্স এনে দেয়। আমি একবার একটা বাড়িতে গিয়েছিলাম, তাদের সাউথ ইস্টে হচ্ছে কি এন্ট্রান্স, তো সাউথ ইস্টে এন্ট্রান্স, এবং সাউথ ইস্টে ঠিক এইখানে হচ্ছে কি এন্ট্রান্স, এরকম ভাবে এন্ট্রান্স, এইটা এন্ট্রান্স এরকম, ঠিক একদম এন্ট্রান্সের এখানে এই এই জায়গাটাতে হচ্ছে কি কুয়ো, এরকম ভাবে কুয়ো, এবং ঢুকছে কুয়োর ওপর দিয়ে। মানে কুয়োটার ওপর দিয়ে হেঁটে হেঁটে ঢুকছে। আমি অবাক দিয়ে দেখে, যে কি সাংঘাতিক। যাই ও হোক, হবে না তো, কিচ্ছু হবে না এদের। আমরা এবার একটু এটা করি। উম, স্যার একটা প্রশ্ন করব বাস্তু নিয়ে। হ্যাঁ বলুন, হ্যাঁ বলো। বলছি স্যার, বাড়ির অগ্নিকোণ যদি কাটা থাকে সেক্ষেত্রে কি সমস্যা আসতে পারে? যে অংশটা কাটা থাকবে ওই অংশটা থেকে কিছু প্রসপারিটি, কিছু গুণ, কিছু ব্যাপার স্যাপার রয়েছে। তো সেই যে অংশটা কাটা থাকবে সেইগুলোতে ঘাটতি পড়ে যাবে। অগ্নিকোণ কাটা থাকলে প্রথমেই হচ্ছে গিয়ে এনার্জি লেভেল ফল করবে, এবং বাড়ির সমস্ত রকম কাজকর্ম, প্ল্যানিং, চিন্তা ভাবনা সেইগুলো এসে আলটিমেটলি ক্লোজ হবে না। চেষ্টা করে যাচ্ছে, লড়ে যাচ্ছে, কিন্তু বিষয়টা আলটিমেটলি ক্লোজ হচ্ছে না। মানে এইটাই হচ্ছে কি ঘটনা। বাড়ির লোকজনরা দুর্বল থাকবে, শরীরে এনার্জির অভাব থাকবে, এবং যাই করুক না কেন সবসময় একটা হালকা ডিপ্রেশন কাজ করবে। নর্থ ইস্টে টয়লেট খারাপ, কিন্তু যদি শুধু ইস্টেই থাকে। ইস্টে টয়লেটও ভালো নয়। স্যার সাউথ ওয়েস্ট কর্নারে। সাউথ ওয়েস্ট কর্নারেও টয়লেট করা যাবে। আমি পরে একদিনকে এই কোথায় কোথায় টয়লেট করা যেতে পারে সেটা হচ্ছে কি, আমাদের বায়ুকোণটাকে ছেড়ে ওয়েস্টের দিকে টয়লেট করা যেতে পারে। আবার সাউথ ওয়েস্ট ছেড়ে ওয়েস্টের দিকে বা সাউথের দিকে, মেইন সাউথ ওয়েস্ট ছেড়ে
সাউথের দিকে বা ওয়েস্টের দিকেও টয়লেট করা যেতে পারে। আচ্ছা, এবার আমরা একটু দশা নিয়ে পড়াশোনা করি। আমাদের দশা আজকে করতে হবে। দশাটা আমরা 10টা রুলস আছে দশা এবং ট্রানজিটের, সেই রুলস গুলো নিয়ে আমরা একটু পড়াশোনা করব। আর এটা অনেক পুরনো পিডিএফ। এটা কোনো একটা প্রোগ্রাম বা কোনো একটা কনফারেন্স, আই থিঙ্ক এটা রমা সান্যালের কোনো একটা কনফারেন্স, সেখানে হচ্ছে গিয়ে এই প্রেজেন্টেশনে স্পিচ দেওয়া হয়েছিল। তো এটা প্রথম দেওয়া হয়েছিল দশা এবং গোচর এই দুটো একত্রে। তো জ্যোতিষ বিচারের ক্ষেত্রে আমরা দুটো বিষয়ের উপর মূলত ডিপেন্ড করি। একটা হচ্ছে মূল রাশিচক্র, এটা হলো, আর একটা হচ্ছে পরিবর্তনশীল। যে পরিবর্তনশীল পার্টের আবার দুটো অংশ আছে, একটা ট্রানজিট আর একটা হচ্ছে দশা। তাহলে মূল রাশিচক্র এটা তো একই রকম থাকবে, তার সঙ্গে সঙ্গে দশা এবং গোচর এটা পরিবর্তিত হবে। মানে মূল রাশিচক্রে কোনো ইভেন্টের কানেকশন যদি থাকে, দেখো যেমন শনি মঙ্গল যোগ থাকলো, বা হচ্ছে গিয়ে শুক্র কেতু যোগ, বা রাহু রবি যোগ, ইত্যাদি ইত্যাদি নেগেটিভ বা পজিটিভ যোগ, সেই যোগগুলোর অ্যাক্টিভেশনটা কখন হবে, সেটা হচ্ছে দশার সময় হবে বা কোনো একটা স্পেসিফিক ট্রানজিটের সময় হবে। এখানে দুটো কনসেপ্ট কাজ করে। একটা হচ্ছে গিয়ে মূল রাশিচক্র বলছে যে কি ঘটবে, দশা বলে দিচ্ছে কখন ঘটবে, আর ট্রানজিট বলবে কতটা ঘটবে। যেমন একজন লোকের শনি মঙ্গল যোগ রয়েছে, যেমন ধরে নিচ্ছি কোনো একজন মানুষের ফ্ল্যাটে শনি মঙ্গল যোগ, এবং মনে হলো যে এই শনি মঙ্গল যোগ অনুসারে এই মানুষটার কোনো একটা অ্যাক্সিডেন্ট হবে। তো এই অ্যাক্সিডেন্টের টাইম হলো, তা আমরা দশা থেকে দেখলাম যে এই অ্যাক্সিডেন্টের টাইম হচ্ছে মঙ্গলের দশা, শনির অন্তর্দশায়, বা শুক্রের দশা, শনির অন্তর্দশা, মঙ্গলের প্রত্যন্তর দশা, যেখানে শনি মঙ্গল কানেক্ট করছে, সেখানেই তো আমরা বলি এই অ্যাক্সিডেন্টাল বা এই টাইপের টাইম গুলো আসবে। এবার ট্রানজিটে আমি দেখলাম যে ওর লগ্নটা কতটা পীড়িত। তো লগ্নটা যদি পীড়িত হয়, তাহলে হচ্ছে গিয়ে ব্যাপারটা আরো বেশি হবে, রোগটা আরো বেশি হবে, বা অ্যাক্সিডেন্টটা আরো মারাত্মক হবে। তাহলে এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। এবার এই বিষয়গুলোকে দেখে আমাদেরকে ডিসাইড করতে হবে যে ইভেন্ট কি হতে পারে। তাহলে মূল রাশিচক্র বলবে ইভেন্টের প্রবাবিলিটি, দশা বলবে টাইমিং, আর গোচর বলবে কতটা মারাত্মক, অর্থাৎ গোচর বলবে এর ইন্টেন্সিটি কতটা হবে, কতটা ঘাতক হতে পারে, কতটা ভালো হতে পারে। তোমরা খারাপগুলো নিয়ে বা কেন কথা বলবো? কোনো একজন মানুষের জন্মকুণ্ডলিতে শুক্র বৃহস্পতি রাহু দৃষ্ট হয়ে রয়েছে, কোনো একজন জাতকের জন্মকুণ্ডলিতে শুক্র বৃহস্পতি রাহু দৃষ্ট হয়ে রয়েছে, আর সেই রাহুর নক্ষত্র অধিপতি সে কিনা অবস্থান করে রয়েছে মহা নক্ষত্রে, আর কেতু সে একদম একাদশে বসে আছে। অসাধারণ ব্যাপার। তার মানে এইখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এই বৃহস্পতির দশা শুক্রের অন্তর্দশায় প্রচুর টাকা আয় করতে পারবে। তাহলে এই প্রচুর টাকাটা তো আয় করতে পারবে, দশা বলে দিল কোন টাইমে, এবার আলটিমেটলি কতটা টাকা সেইটা বলবে গোচর। প্রচুরটা কত, 5,000, 10,000, 15,000, 30,000, কত টাকা, সেটা বলে দেবে হচ্ছে গিয়ে ট্রানজিট। পরিষ্কার হলো? দ্বিতীয় আরেকটা বিষয় আছে, মূল রাশিচক্র ঘটনার প্রবণতা ইন্ডিকেট করে। মূল রাশিচক্রে বলে তোর অ্যাক্সিডেন্ট হবে, তুই বড়লোক হবি। এবার ঘটনাটা হচ্ছে কবে বড়লোক হবে, কোন সময় ওই গ্রহগুলো অ্যাক্টিভেটেড হয়, সেইটা বলবে ট্রানজিট, কোন সময় গ্রহগুলো অ্যাক্টিভ হবে। যেমন আহ ধরে নিচ্ছি একজন মানুষের ক্ষেত্রে মীন রাশিতে শনি আছে, তো শনিকে দেখে ফলাদেশ করা হলো যে এই লোকটা কোটিপতি হবে, শনির জন্যই হবে। বৃষ লগ্নের মানুষ, তার একাদশে মীন রাশিতে শনি আছে, তাহলে এই মানুষটা শনির জন্যই কোটিপতি হবে। তাহলে কোন সময় হবে, শনির জন্য কোটিপতি হবে কোন সময়টাতে হবে? এখন তার ট্রানজিটে শনি গিয়ে উপস্থিত হয়েছে
মীন রাশির উপর। মানে এই সময় সে কোটিপতি হবে, কিন্তু তার এই কোটিপতি হয়ে থাকার ডিউরেশন, সে তো টাকা পেলো, কোটিপতি হলো, কিন্তু এই কোটিপতি হয়ে থাকার ডিউরেশন কতদিন চলবে সেটা বলে দেবে দশা। যে 10 দিন, না 10 মাস, না 10 বছর, সেইটা বলে দেবে দশা। এটুকু পরিষ্কার হলো? তাহলে দুটো কনসেপ্ট, একটা হচ্ছে এই দুটো ক্ষেত্রেই ঘটনার প্রবণতা ইন্ডিকেট করছে, দুটো ক্ষেত্রেই মূল রাশিচক্র বলছে ঘটনার প্রবণতা। দশা প্রথম কনসেপ্টে বলছে টাইমিং, আর গোচর বলছে ভয়াবহতা বা ইন্টেন্সিটি, কতটা কি হবে। দ্বিতীয় কনসেপ্টে এ বলছে প্রবণতা, দশা কি বলছে, দশা বলছে না, গোচর বলছে কবে হবে, আর দশা বলছে কতদিন থাকবে। রোগ, রোগের প্রবণতা, রোগ হলো রোগের স্থায়িত্ব। পরিষ্কার হলো? দুটো কনসেপ্ট কিন্তু টোটালি দুরকম। আর একবার বলুন না স্যার। দুটো কনসেপ্ট, প্রথম কনসেপ্টে বলছে এ বলবে ঘটনার প্রবণতা, দ্বিতীয় কনসেপ্টেও বলবো এটা বলবে ঘটনার প্রবণতা। কি হতে পারে, কি ঘটতে পারে, যে পঞ্চমে সপ্তমে মঙ্গল আছে, বিবাহিত জীবনে অশান্তি হতে পারে। সপ্তমে মঙ্গল আছে, বউয়ের আগুন থেকে বা অস্ত্র থেকে আঘাত প্রাপ্তির সম্ভাবনা হতে পারে। সপ্তমে মঙ্গল আছে, তাহলে লোয়ার অ্যাবডোমেনে কোনো অপারেশন হতে পারে। তাহলে এবার এই এই জায়গাটাকে কবে হবে সেটাকে বলবে দশা। এটা হচ্ছে প্রথম কনসেপ্ট। আর কতটা হবে, অপারেশনের গুরুত্ব কতটা, বাঁচবে তো, গভীর অপারেশন হবে না তো, সেটাকে বলবে গোচর। দ্বিতীয় কনসেপ্টে বলছে যে মূল রাশিচক্র তো প্রবণতা বললো, গোচর বলবে টাইমিং, কোন সময়টাতে হবে, আর দশা বলবে কতদিন থাকবে। যে এখন তো একটা ঘটনা ঘটে গেছে, এবার সেই ঘটনাটা গোচর বলে দিল যে দেখো তোমার তো ধনুতে বৃহস্পতি ছিল, বৃহস্পতির জন্য বিয়ে হলো। এবার বৃহস্পতি যেই মাত্র মিথুন লগ্নে, বৃহস্পতি যেই মাত্র মিথুনে রেট্রোগ্রেড থেকে মার্গী হলো, বৃহস্পতি যেই মাত্র মার্গী হলো, তখন কিন্তু ক্লিক করে দিল, বিয়েটা হলো। এবার এই বিয়েটা কতদিন টিকবে সেটা বলে দেবে দশা। এরকম আর কি কনসেপ্টটা, বাট আমার প্রথম কনসেপ্টটাকে বেশি ভালো লাগে, এবং আমরা প্রথম কনসেপ্টটা ধরেই চলব। অর্থাৎ মূল রাশিচক্র বলবে ঘটনার প্রবণতা, দশা বলবে টাইমিং, আর গোচর বলবে গুরুত্ব। এইটাকে ধরেই আমরা এগোবো। তাহলে মূল রাশিচক্র প্রবণতা, দশা বলবে টাইমিং, আর গোচর কি বলবে, গোচর বলবে গুরুত্ব কতটা, দুর্ঘটনাটা ঘটবে তো, আমরা তো বসে আছি ঘটনা ঘটবে কিন্তু ঘটলো না, তাহলে তার মানে দশা ঠিকঠাক পেলো না। আর দশা তো তো আমরা ভেবেছিলাম যে একটুখানি হবে, কিন্তু ইতিমধ্যে যে রাহুর উপর রাহু চলে এসছে, আর ওদিকে শনির ওপরে হচ্ছে গিয়ে আরেকটা কিছু চলে এসছে, তো তাতে করে হলো গিয়ে শনির ওপরে একটা গোচরের গুরুত্বটা মারাত্মক বেড়ে গেল। আমরা ভেবেছিলাম এত বড় কিছু হবে না, কিন্তু মারাত্মক একটা ঘটনা। তো আমরা এখানে একটা চার্ট দেখি। এটা হচ্ছে আমাদের একটা উদাহরণ। তো এই চার্টের ডেট অফ বার্থ হচ্ছে 11/2/1979, সময় হচ্ছে 9টা 11 PM, প্লেস অফ বার্থ কলকাতা। দেখুন, 11/2/1979, টাইম হচ্ছে 9টা 11 PM, প্লেস অফ বার্থ হচ্ছে কলকাতা। তাহলে লগ্নে দ্বাদশে, লগ্নের দ্বাদশে শনি রাহু রয়েছে, আর কি রয়েছে, মঙ্গলের অষ্টম দৃষ্টি হচ্ছে কি এই শনি রাহুর উপরে পড়েছে। এবার যখন মঙ্গলের দশা রাহুর অন্তর্দশা,
মঙ্গলের দশা রাহুর অন্তর্দশা, তখন এর রোগ, আঘাতপ্রাপ্তি বা কোনো খারাপ কিছু হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হবে। মঙ্গলের দশাটাতে এত খারাপ হলো কেন? এতটা খারাপ হতো না, তুঙ্গ মঙ্গল তো অষ্টমপতি। অষ্টমপতি হওয়ার জন্য এই টাইমিংটা খুবই খারাপ। এবং রাহু দ্বাদশে আছে, তাহলে 8, 12 এরা কানেক্ট করে ফেললো, তাহলে কিন্তু ব্যাপারটা খুবই খারাপ। এবার যদি আমরা দেখতে পাই যে শনিটা এই জায়গাটাতে রয়েছে, রাহু এরকম জায়গায় রয়েছে, কখন না ট্রানজিটে, তখন তো এর যে ওটা একদম ঘাতক সময় চলে আসবে, তাই না? কিন্তু এখানেই যদি মঙ্গলের দশা এবং বৃহস্পতির অন্তর্দশা হয়, তাহলে বৃহস্পতি কোথায় রয়েছে? একাদশে। একাদশ মানে হচ্ছে একটা হাউস অফ প্রোটেকশন বলা যেতে পারে। একাদশ ভাব থেকে আমরা যে কোনো রকম সমস্যা থেকে নিজেদেরকে মুক্ত করবার উৎস খুঁজে বার করতে পারি। এবার দেবগুরু বৃহস্পতি এখানে প্রোটেক্ট করতে পারবে আরো কেন এত বেশি ভাবে? এবার কিন্তু ব্যাপারটা একটু জটিল হচ্ছে, লক্ষ্য করুন। এই বৃহস্পতির ওপরে ট্রানজিট বৃহস্পতির দৃষ্টি পড়ে গেল। এবার এই বৃহস্পতি কিন্তু অনেক পাওয়ারফুল, ভীষণ স্ট্রং। তখন কিন্তু এই মানুষটাকে বিভিন্ন দিক থেকে বাঁচাবার চেষ্টা করবে, যতটা সম্ভব প্রোটেকশন দেওয়ার চেষ্টা করবে। তার লগ্নে বৃহস্পতি কি কুণ্ডলীর সমস্ত দোষকে দূর করতে পারে? বৃহস্পতি কি একেবারেই নয়, এতটাই স্ট্রং? না না না, একেবারেই নয়। কিন্তু বৃহস্পতি হচ্ছে কিছুটা প্রোটেকশন অবশ্যই দিতে পারে, কিছুটা মানে বেশ কিছুটা প্রোটেকশন বৃহস্পতি দিতে পারে। তাও কতটা এবং পার্সেন্ট? এগুলো পার্সেন্টেজে হয় না, জানেন তো। জ্যোতিষ তো আর সেই অঙ্ক নয়, মানে সাধারণ বিজ্ঞান তো আর জ্যোতিষের মতো নয়। এখানে সেই পার্সেন্টেজে একটা ঘাটতি, একটা দূরত্ব, একটা গ্যাপ, এটা হচ্ছে গিয়ে থেকেই যায়। এটা মানে ওইরকম পার্সেন্টেজে না জ্যোতিষে এক্স্যাক্টলি হিসেব করা যায়। এবার যদি কোনো একটা প্রপার গ্রহ বা প্রপার কুণ্ডলীকে আমরা দেখতে পাই, সেই কুণ্ডলীকে দেখে আমরা যদি বার করি, তাহলে সেটা আলাদা ব্যাপার। কিন্তু আহ, আমরা বলতে পারি না বৃহস্পতি লগ্নে থাকলে, কারণ বৃষ লগ্নে বৃহস্পতি এই যন্ত্রণা, উল্টারও দোষ তৈরি করে দেবে। তা মিথুনে থাকলে? মিথুনের ক্ষেত্রে বৃহস্পতিও খুব একটা ভালো না। আচ্ছা, যেটা আমরা পড়ছিলাম, আমরা হাবি জাবি প্রশ্নে গিয়ে লাভ নেই, আমাদের এটা অনেক লম্বা টপিক। তাহলে এখানে আমরা দশাতে বুঝতে পারলাম যে দশা ট্রানজিট এই দুটো সাপেক্ষে আমাদেরকে ফলাদেশ করতে হবে। এবার দশায় কি ফল আসবে সেটা আমরা খুঁজবার চেষ্টা করব। তাহলে এই যে এখানে মঙ্গলের অষ্টম দৃষ্টি শনি রাহু এদের উপরে পড়েছে, এটা কিন্তু সত্যি সত্যি বিপজ্জনক। তাহলে এবার এই এফেক্ট এখানে রাহুর দশা, মঙ্গলের দশা রাহুর অন্তর্দশা, বা মঙ্গলের দশা বৃহস্পতির অন্তর্দশা, এই দুটোর মধ্যে ডিফারেন্স কিন্তু অনেক। মঙ্গলের দশা রাহুর অন্তর্দশায় মৃত্যু পর্যন্ত হতে পারে, কিন্তু মঙ্গলের দশা বৃহস্পতির অন্তর্দশায় এত বড় বিপদ কোনোভাবেই হবে না। আর এই মৃত্যুযোগ কখন তৈরি হবে? যখন যদি এরকম কম্বিনেশন আসে যে শনির ওপর শনি চলে এসছে, রাহু লগ্নে চলে এসছে, বা শনি রাহু কম্বিনেশন, এটা তো হয় না একসঙ্গে। তো শনি রাহু কম্বিনেশন তারা লগ্নকে অ্যাপ্লিট করছে। তাহলে আমাদের দশা বিচারের ক্ষেত্রে প্রথম সূত্র যেটা, সেটা হচ্ছে দশা লর্ড ইজ মোর পাওয়ারফুল দেন অন্তর্দশা লর্ড, এবং অন্তর্দশা লর্ড ইজ মোর পাওয়ারফুল দেন প্রত্যন্তর্দশা লর্ড। মানে দশাপতি অন্তর্দশাপতির থেকে বলবান, আর অন্তর্দশাপতি প্রত্যন্ত দশাপতির থেকে বলবান। তার মানে কি, ভালো গ্রহের দশা খারাপ গ্রহের অন্তর্দশা পড়লেও খুব খারাপ হবে না। আমি দ্বিতীয় সূত্রটা পড়াবার পরে আবার প্রথম সূত্রটায় আসবো। দ্বিতীয় সূত্র বলছে
অন্তর্দশাপতি ফলাদেশের ক্ষেত্রে অন্তর্দশাপতি ফলাদেশের ক্ষেত্রে দশাপতির থেকে বেশি গুরুত্বপূর্ণ। প্রত্যন্তর দশাপতি ফলাদেশের ক্ষেত্রে অন্তর্দশাপতির থেকে বেশি গুরুত্বপূর্ণ। মানে দশাপতি যে ফল দেবে তার পরিবর্তে অন্তর্দশাপতি যে ফলকে নির্দেশ করবে সেটা বেশি গুরুত্বপূর্ণ। মানে ধরে নিচ্ছি অষ্টমপতির দশা আর সপ্তমপতির অন্তর্দশা, তাহলে এই ক্ষেত্রে অষ্টমপতির দশা মানে খারাপ দশা, বা অষ্টমপতির দশা পঞ্চমপতির অন্তর্দশা। ভালো করে শুনবেন, অষ্টমপতির দশা পঞ্চমপতির অন্তর্দশা। তাহলে অষ্টম নির্দেশিত ফল নয়, পঞ্চম নির্দেশিত ফলই হবে, কিন্তু সেই ফলের কোয়ালিটি হবে অষ্টম। তাই সন্তানের সঙ্গে সম্পর্কিত ঘটনা ঘটবে, সন্তানের সঙ্গে সম্পর্কিত ঘটনা ঘটলেও রেজাল্ট হবে অষ্টমের মতো। তাহলে অন্তর্দশাপতি plays more significant role than Dasha Lord, and প্রত্যন্তর দশা লর্ড plays more significant role than অন্তর্দশা লর্ড। এবার প্রথমটাতে আরেকবার চলে যাই। প্রথম সূত্রে বলছে যে দশাপতি বলবান অন্তর্দশাপতির থেকে। দ্বিতীয় সূত্রে বলছে অন্তর্দশাপতি গুরুত্বপূর্ণ দশাপতির থেকে। দুটো পুরোপুরি উল্টো। মানেটা হচ্ছে দশাপতি শুভ হলে মোরারলেস শুভ ফল পাবো, অন্তর্দশাপতি যতই খারাপ হোক না কেন। আর দশাপতি যদি অশুভ হয় তাহলে অন্তর্দশাপতি যাই করুক না কেন দিনের শেষে আমরা অশুভ ফলই পাবো। ঠিক আছে, কিন্তু কোন বিষয়ে ফল পাবো? ফলটা পাবো, যে ফলটা আমরা পাবো সেটা হচ্ছে অন্তর্দশাপতি, তার থেকেও বড় প্রত্যন্তর দশাপতি, এদের দ্বারা নির্দেশিত। তার মানে কি ঘটতে পারে এটা বলবে ছোটরা, মানে প্রত্যন্তর দশাপতি অন্তর্দশাপতি এরা। আর কেমন ঘটবে এটা বলবে বড়রা, দশাপতি তারপরে অন্তর্দশাপতি। এবার বোঝা গেল? খুবই কঠিন বিষয়। স্যার একটু অসুবিধা হচ্ছে, যদি ওই উদাহরণের সাথে একটা বুঝিয়ে দেবেন, মানে ওই চারটার এবার সাথে উদাহরণ, যেটা দেখিয়েছিলেন। এবার উদাহরণ এবার আমাদের কাছে একটা ব্যাখ্যা কুণ্ডলী আছে। ব্যাখ্যা কুণ্ডলীতে কি বলছে, এখানে লগ্নটাকে দেখুন। লগ্ন হচ্ছে মিথুন, দ্বিতীয় রাহু, অষ্টমে কেতু, মঙ্গল বৃহস্পতি বসে আছে তৃতীয়, শনি চন্দ্র এরা অবস্থান করে রয়েছে শনি তুলাতে, চন্দ্র তুলাতে, রবি সে হচ্ছে অবস্থান করে রয়েছে বৃশ্চিকে, শুক্র বুধ এদেরকে আমরা দেখতে পাচ্ছি ধনুতে, আর কেতুকে আমরা পাচ্ছি মকরে। ঠিক আছে, তাহলে এবার আমার দশা হচ্ছে কেতুর দশা। কেতুর দশাতে আমার যে ঘটনাগুলো ঘটবে সেগুলো কিন্তু খুব একটা পজিটিভ ঘটবে না। তারপরেই শুক্রের দশা পঞ্চমপতি, শুক্রের দশাতে কেতুর দশার থেকে শুক্রের দশা আমার কাছে শুভ। এবার আমার এই জাতকের প্রশ্নটা হচ্ছে বিবাহ। এই জাতকের জীবনের যে ইভেন্টটা সেটা হচ্ছে বিবাহ। তাহলে কেতুর দশা, কেতু এখানে অষ্টমে রয়েছে, বিয়ে হওয়ার চান্সেস কিন্তু কম, বিয়ে হলেও সেটা ভালো হওয়ার চান্সেস কম। তাহলে শুক্রের দশাতে বিবাহ হওয়ার সম্ভাবনা বেশি, পঞ্চমপতির দশা, এবং সেই শুক্র সপ্তমে বসে আছে। তাহলে সেখানে
শুক্রের দশাতে তো বিয়ে হবে, কিন্তু অন্তর্দশা কার হবে? অন্তর্দশা এখানে শুক্র শুক্র হতে পারতো, কিন্তু শুক্র সে হচ্ছে দ্বাদশপতিও, তাহলে এখানে বিয়ে হওয়ার চান্সেস কিন্তু কমলো। শুক্র সপ্তমে বসে আছে। এরপরে হচ্ছে গিয়ে শুক্রের দশা রবির অন্তর্দশা। রবি অ্যাজ এ ডিনায়াল প্ল্যানেট কাজ করবে, ষষ্ঠে বসে আছে, যোগাযোগ করবে কিন্তু বিয়েটা হবে না। তৃতীয় পতি যেহেতু যোগাযোগ দেবে, কিন্তু বিয়ে আলটিমেটলি হবে না। তারপরে চন্দ্র সপ্তমের অষ্টম পতি, যদিও বসে আছে সপ্তমের একাদশে, তাহলে এক্ষেত্রে কিছু কানেকশন তৈরি হতে পারে, কিন্তু কিছু অদ্ভুত কারণ, কিছু গোপনীয়তা প্রকাশিত হয়ে যেতে পারে, বা অন্য কোনো কারণ তৈরি হতে পারে, আলটিমেটলি বিয়েটা হয়ে উঠবে না। তারপরে মঙ্গল, মঙ্গল তো সে নিজেই ষষ্ঠপতি, একাদশপতি, হচ্ছে না। রাহু দ্বিতীয় বসে আছে, হচ্ছে না। তারপরে বৃহস্পতির অন্তর্দশা, ভীষণ পজিটিভ। বৃহস্পতি কিন্তু এখানে শুক্রের ওপর দৃষ্টি দিচ্ছে, মানে দশাপতির উপর দৃষ্টি দিচ্ছে, নিজের ঘর সপ্তম তার উপর দৃষ্টি দিচ্ছে। তাহলে বৃহস্পতি তৃতীয় বসে দৃষ্টি দিচ্ছে, তৈরি করে কানেক্টিভিটি। বৃহস্পতি একাদশপতি যুক্ত, সাকসেস। বৃহস্পতি পঞ্চম পতিকে দৃষ্টি দিচ্ছে, বৃহস্পতি লগ্নপতিকে দৃষ্টি দিচ্ছে। ফলে এক সাথ আমি বিয়ে করব আমার বউকে, তাহলে এই জায়গার কানেকশনটা খুব বেশি স্ট্রং হবে এই সময়। তাহলে দশাপতি বলবে যে ভালো ভালো, আর বৃহস্পতি বলবে বা অন্তর্দশাপতি বলবে কি ভালো কি ভালো। তাহলে বৃহস্পতির দশা, বৃহস্পতির অন্তর্দশায়, সরি শুক্রের দশা বৃহস্পতির অন্তর্দশায় বিবাহ যোগ বাড়লো। শনি বুধে তো হবে না, এটা আমরা বুঝতেই পারছি। এবার প্রত্যন্তর দশা, তাহলে প্রত্যন্তর দশা যখনই বৃহস্পতির হয়, এটা সাধারণত একই দশা একই অন্তর্দশা, বা একই অন্তর্দশা একই প্রত্যন্তর দশা, এটা একটু নিষ্ফলা হতে দেখতে পাওয়া যায়। বৃহস্পতি শনি, বৃহস্পতি শনি বিয়ে হয় না, শনি তুঙ্গ হয়ে আছে, শনি অপোজ করবে। বৃহস্পতি বুধ চান্স আছে কিন্তু কম, বৃহস্পতি কেতু বাদ হওয়ার চান্স খুবই কম। বৃহস্পতি শুক্র ওয়াও, এবার হচ্ছে গিয়ে একটা দারুণ সময় হচ্ছে বৃহস্পতি শুক্র, বিয়ের জন্য একদম পঞ্চমপতি হয়ে সে সপ্তমে বসে আছে, এ বিয়ে দেবে। তাহলে এই শুক্রের দশা, বৃহস্পতির অন্তর্দশা, আর শুক্রের প্রত্যন্তর দশা, এইটা হচ্ছে মোস্ট সুটেবল টাইম, যদি যদি ট্রানজিট সাপোর্ট দেয়। ট্রানজিটে কিন্তু কোনো না কোনো ভাবে একটু সাপোর্ট পেতেই হবে। এবার পরিষ্কার হলো দেবী ঐশিকা? হ্যাঁ, আগের চেয়ে পরিষ্কার হলো। আরেকটু দেখতে হবে আমাদেরকে, এবং দেখার থেকেও হুম। বেশি কথা হচ্ছে গিয়ে চর্চা করতে হবে, নন চার্টে মেলাতে হবে, কোন দশা অন্তর্দশায় কোন ঘটনাটা এক্স্যাক্টলি ঘটেছে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। তারপরে হচ্ছে তৃতীয় সূত্র, সরাসরি সূত্রে বলা হয়েছে তৃতীয় ষষ্ঠ এবং একাদশপতিরা এরা হচ্ছে পাপী, এরা খুব একটা শুভ গ্রহ নয়। তৃতীয় ষষ্ঠ এবং একাদশপতি এরা শুভ গ্রহ নয়, তাই এদের দশায় জাতক নিজে কিছু করতে পারবে। কিন্তু প্রকৃত বিষয়টা হচ্ছে, যদি তৃতীয় ষষ্ঠ এবং একাদশ, অর্থাৎ ত্রিশলয়ের স্থানাধিপতিরা, ত্রিশলয়ের স্থানাধিপতিরা তারা যদি লগ্ন এবং উপচয় স্থানে বসে, 3, 6, 10, 11-তে বসে, এবং শুভ গ্রহের দৃষ্টি বা শুভ নাক্ষত্রিক অবস্থা প্রাপ্ত হয়, তাহলে জাতক বহু নেগেটিভিটি কাটিয়ে উঠতে পারে এবং নিজের চেষ্টায় নিজে উন্নতি করতে পারে, নিজের ক্ষেত্রে নিজের পরিশ্রমে নিজের চেষ্টায় ডেভেলপ করতে পারে।
এবার একটা উদাহরণ দিচ্ছি। 14/10/1987, সময় হচ্ছে 2:53, প্লেস অফ বার্থ হচ্ছে কলকাতা। এবার এই মানুষটার ক্ষেত্রে লক্ষ্য করলে দেখতে পাওয়া যাবে যে লগ্নের দ্বিতীয় রবি মঙ্গল কেতু রয়েছে। এবার বৃহস্পতির দশা, বৃহস্পতির দশা, রাহুর অন্তর্দশা, তারপর থেকে শনির দশা শুরু হলো। বা শনির দশা বুধের অন্তর্দশা, শনির দশা বুধের অন্তর্দশায় এর কি হলো, স্পেশালি হায়ার এডুকেশন হলো। শনি শুক্র, শুক্র দশমপতি, শনির দশা শুক্রের অন্তর্দশাতে এর ভালো সার্ভিস হলো। কিন্তু আলটিমেটলি ঘটনাটা কিন্তু সার্ভিস, চাকরি, চাকরের কাজই হলো, রাজার কাজ হলো না। চাকরি প্রাপ্ত হলো, তারপরে শনির দশা চন্দ্রের অন্তর্দশায় এর বিবাহ স্থিরীকৃত হলো যে এই মানুষটার বিয়েটা হবে। তাহলে কেন চন্দ্রের অন্তর্দশাতে বিয়েটা ঠিক হলো কেন? এই ক্ষেত্রে লক্ষ্য করলে দেখতে পাওয়া যাবে এই শনি সে ষষ্ঠ ভাব অধিপতি, সেই শনি সে অবস্থান করে রয়েছে 4th হাউসে, আর বসে রয়েছে 18 নম্বর নক্ষত্রে। 18 নম্বর নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র। বুধ কিন্তু তৃতীয় এবং একাদশের সঙ্গে সম্পর্ক করেছে। এর কুণ্ডলীটা দেখলে পরেই আপনারা বুঝতে পারবেন যে এখানে ষষ্ঠপতি অর্থাৎ শনি সে কিন্তু দশমে দৃষ্টি দিয়ে রয়েছে। ষষ্ঠপতি শনি সে দশমে দৃষ্টি দিয়ে রয়েছে। তার ফলে এর কুণ্ডলিতে চাকরির যোগ সৃষ্টি হয়েছে, নাম্বার ওয়ান। শনি কুণ্ডলিতে বলবান হয়েছে, এটাও একটা অথেন্টিসিটি তৈরি করেছে। রবি মঙ্গল যোগ আহ বুধের ঠিক প্রা- বুধের ঠিক পরের গ্রহটা সেটা হচ্ছে শনি। ফলে এক্ষেত্রে এর চাকরি হয়েছে। এবং শনির দশা চন্দ্রের অন্তর্দশা, চন্দ্র কিন্তু একাদশপতি, সরি একাদশে বসে আছে। তো এই ক্ষেত্রে চন্দ্র একে বিয়ের কানেক্টিভিটি দিয়েছে। আর এখানে সপ্তমপতি সে হচ্ছে শনি। তাহলে শনির দশা চন্দ্রের অন্তর্দশাতে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে দেখতে পাওয়া গেছে। শনি শুক্র, শনির দশা এবং সেখানে শুক্রের অন্তর্দশা, শুক্র হচ্ছে কি দশমপতি, সেখানে এই মানুষরা চাকরি পেয়েছে। আবার বুধ সে তৃতীয় বসে নবমকে দেখছে, তৃতীয় বসে নবমকে দেখায় এর কিন্তু শনির দশা বুধের অন্তর্দশাতে হায়ার এডুকেশন হয়েছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতির সঙ্গে বুধের সম্পর্ক হয়েছে, বৃহস্পতি বসে রয়েছে নবমে, ফলে নবমের থেকে সে বুধকে দেখছে। ফলে বুধ এখানে কিন্তু সরাসরি হায়ার এডুকেশন, পঞ্চমপতি নবমে বসেছে, উচ্চ বিদ্যার যোগ তৈরি হয়েছে। সেখানে বুধ তার দৃষ্টি রয়েছে বৃহস্পতির উপরে, বৃহস্পতির দৃষ্টি বুধের উপরে। ফলে এখানে কিন্তু খুব স্বাভাবিকভাবেই এর তৈরি হয়েছে কি হায়ার এডুকেশনের যোগ, সেটা হয়ে গেছে। দশম ভাবে দৃষ্ট গ্রহ আর দশমপতি দশা অন্তর্দশা, দশম ভাবে দৃষ্ট গ্রহকে শনি, দশমপতি দশম ভাবপতিকে শুক্র। তাহলে শনির দশা শুক্রের অন্তর্দশায় চাকরিটা হয়ে গেছে। আর এখানে যদি আমরা চন্দ্রের নক্ষত্রকে দেখি, চন্দ্র সে রাহুর নক্ষত্রে বসে আছে, আর রাহু এক্ষেত্রে কিন্তু অষ্টম ভাবে। ফলে এই ক্ষেত্রে বিয়ে ঠিক হলেও শনির দশা চন্দ্রের অন্তর্দশায় বিয়ে ফাইনালাইজ হওয়া এটা কিন্তু মুশকিলই ছিল। তো এই মুহূর্তে এই এই জিনিসটা আপনারা একটু মাথায় রেখে দিন। এই মুহূর্তে এই জাতক কিন্তু খুবই মারাত্মক মানসিক অবসন্নতার মধ্যে রয়েছে। এবং এই যে আরেকটা জিনিস ইয়ে করে রাখুন, এই যে শনি চতুর্থ বসে আছে, জানুয়ারি মাসের 1 তারিখে এর মা বাড়ি থেকে চলে যায়। এবং এখনো পর্যন্ত, এটা ফেব্রুয়ারি হয়ে গেল, ফেব্রুয়ারি আজ 6 তারিখ, মায়ের কিন্তু কোনো রকম কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। চলে যায় মানে ইয়ে, মানে না মানে পালিয়ে যায় একদম।
বলা যেতে পারে। এখনো পর্যন্ত কিন্তু এর মায়ের কোনো খোঁজখবর পাওয়া যায়নি। এবার এইটার দশা অন্তর্দশাটা আমরা একটু হিসেব করে বলছি। চোদ্দ দশ উনিশশো সাতাশি, 14/10/1987। টাইম হচ্ছে 2:53 AM। প্লেস অফ বার্থ হলো কলকাতা। এর যদি আমরা দশা এখনকার দেখি, তাহলে শনির দশা আর বৃহস্পতির অন্তর্দশা। শনির দশা আর বৃহস্পতির অন্তর্দশা। তারপরে আমরা যদি আরেকটু ভেতরে ঢুকি, তাহলে হচ্ছে শুক্রের প্রত্যন্তর দশা। শুক্রের প্রত্যন্তর দশা, এইবার লক্ষ্য করুন, এবার কিন্তু খেলাটা হচ্ছে। চতুর্থ হচ্ছে গিয়ে মা, আর মায়ের থেকে বিচ্ছিন্নতা, সেটা তৃতীয়। তাহলে এখানে কিন্তু শনির দশা বৃহস্পতির অন্তর্দশায় তৃতীয় পতি ডিভাইডেড হয়ে গেল, এবং এখানে ফল দিল কে? ফল দিল হচ্ছে গিয়ে শুক্র ফল দিয়ে মাকে আলাদা করে দিল। তাহলে এখানে শনি হচ্ছে গিয়ে ষষ্ঠপতি, সপ্তমপতি, প্রবল মারক গ্রহ। তাহলে তার দশা সেটা হচ্ছে অশুভ। সেখানে বৃহস্পতির অন্তর্দশা, বৃহস্পতি সিংহের জন্য শুভ, কিন্তু তাহলেও আলটিমেটলি বৃহস্পতি ভালো ফল দিতে পারছিল না। তাতেও চেষ্টা করছিল, কিন্তু শুক্রের প্রত্যন্ত দশায় সেখানে শুক্র কিন্তু তৃতীয় পতি, তৃতীয় ভাবের মুখ্য কারক গ্রহ, সেখানে কিন্তু মাকে বার করে দিল। ঠিক আছে, দশা আমাদের কিন্তু ম্যাচ করবে। স্যার আরেকবার বলুন না বেঁচে স্যার। আছে চেয়েছি কিনা আমরা কি করে বলবো, সেটা মানে আমরা এটা জানি কি না। দেখে বোঝা যাবে? স্যার আরেকবার বোঝান না চার্ট স্যার। চার্ট অনুযায়ী বেঁচে থাকা উচিত। হ্যাঁ, কোন জায়গাটা একটু বলুন। ওই যে মাকে বের করে দিল, ওই যে শুক্রের এটা বললেন না, ওটা একটুখানি ও, বলুন না একবার। তাহলে এই সময় এর চলছে শনির দশা। তাহলে শনির দশাটা খারাপ দশা, খারাপ। বৃহস্পতির অন্তর্দশা, বৃহস্পতির অন্তর্দশা তুলনামূলকভাবে ভালো, কিন্তু বৃহস্পতির অন্তর্দশার মধ্যে শুক্রের প্রত্যন্তর দশা। তাহলে এখানে অ্যাক্টিভ প্ল্যানেট কে? সে হচ্ছে শুক্র, আর আলটিমেটলি দশাটা হচ্ছে অশুভ। তাহলে চতুর্থের দ্বাদশ, চতুর্থের দ্বাদশ সে হচ্ছে অ্যাক্টিভ হলো। তাহলে চতুর্থ হচ্ছে বাড়ি, তাহলে এর বাড়ি থেকে দূরে চলে যাওয়া হতে পারতো, স্বল্পকালীন পরিবার পরিজন থেকে বিচ্ছিন্নতা হতে পারতো, তার সঙ্গে হচ্ছে গিয়ে মায়ের শরীর খারাপ হতে পারতো, ইনফ্যাক্ট মায়ের মৃত্যুও হতে পারত। কিন্তু যেহেতু বৃহস্পতির দৃষ্টি রইল, তাই এখানে কিন্তু মায়ের মৃত্যুটা হলো না। কিন্তু আরো বাজে জিনিস হলো, সেটা হলো এরকম অদ্ভুত বিচ্ছেদ। ঠিক আছে। হুম হুম। আচ্ছা, স্বপ্নদীপ বলো। হ্যাঁ স্যার, বলছিলাম যে বৃহস্পতিটা তো স্যার এখানে অষ্টম ভাবে রয়েছে, কারণ কি বৃহস্পতির ডিগ্রিটা তো অনেক কম, মানে অষ্টম ভাবের মুখ্য ফলদাতা। অষ্টম ভাবে বৃহস্পতি অষ্টম ভাবে রয়েছে, হ্যাঁ একদম। তো সেই ক্ষেত্রে ব্যাপারটাকে যদি আমরা আরেকটু ধরি, তাহলে সেই ক্ষেত্রে আহ বৃহস্পতি অষ্টম ভাবের সঙ্গে 1°37', রাইট। বৃহস্পতি অষ্টম ভাবের সঙ্গে সরাসরি কানেক্ট করলে পরে সেই ক্ষেত্রে সেটা মাকে হয়তো বাঁচিয়ে দিচ্ছে, কিন্তু সেখানে শুক্র এসে মায়ের থেকে একটা বিচ্ছিন্নতা তৈরি করে দিচ্ছে।
তানিয়া বলো। স্যার এখানে চতুর্থপতি মঙ্গলটা কেতুযুক্ত হয়ে আছে এবং খুব ক্লোজ ডিগ্রিতে আছে, এক্ষেত্রে কি ওই রাশি কুণ্ডলী যেরকম প্রবণতাকে নির্দেশ করে, এক্ষেত্রে কি ওই কেতু বিচ্ছিন্নতা দিল মায়ের থেকে? কেতু হচ্ছে কি আর খুঁজে পাচ্ছে না, জানতে পারছে না বেঁচে আছে না মরে গেছে। বেঁচে থাকলেও কোথায় বেঁচে আছে, মরে গেলে কোথায় মরেছে বার করতে পারছে না। ফলে কেতু হচ্ছে গিয়ে রহস্য তৈরি করে দিল। এবং ছেলে অনেকটাই পাগল পাগল হয়ে গেছে। হুম। পরের সূত্রে যাই স্যার আমরা। এই বৃহস্পতির অন্তর্দশা, স্যার হ্যাঁ, বলুন বলুন। বলছি, এই বৃহস্পতির অন্তর্দশাতে কোনোভাবে তো বৃহস্পতি তৃতীয় ভাবকে তো ইন্ডিকেট করে না, তাহলে সেখানে তো কানেকশন তো ছেদ হয়ে যাওয়ার কথা। প্রত্যন্তরকে আমি হিট করব কি করে যদি দশাই না হিট করে? প্রত্যন্তটা তো আমরা হিট করবোই। দশা হিট কিন্তু যদি দশা, নাও করে, প্রত্যন্ত না দশা তো ভেরিফাই করবে সবসময়। অন্তর্দশা তো হিট করলো না। নাই করতে পারে। তো শুক্র তো এখানে সরাসরি কানেক্টেড, শুক্র হ্যাঁ, তো থার্ড হাউসে রয়েছে। আর বৃহস্পতিকে আচ্ছা, যদি আমি দেখি, লগ্নের ডিগ্রিটা একটু দেখি। বৃহস্পতি লগ্নের অষ্টম ভাবে বসে আছে বেসিক্যালি। লগ্নের ডিগ্রি হচ্ছে 18 ডিগ্রি। তাহলে বৃহস্পতি হুম, অষ্টমে বসে আছে। তাহলে হ্যাঁ, বৃহস্পতির সাথে শুক্রের সম্পর্ক 1 ডিগ্রিতে, 10 ডিগ্রিতে। বৃহস্পতির দৃষ্টি পর্যায়ে শুক্র পড়েছে। এবার সে অষ্টমে বসুক, নবমে বসুক, সপ্তমে বসুক, আমি পরে দেখবো। কিন্তু বৃহস্পতির দৃষ্টিতে তৃতীয় ভাবপতি পড়েছে। হ্যাঁ, কারণ অ্যাটলিস্ট 10 ডিগ্রি স্প্যান তো আমি নেবই। তাহলে 1 ডিগ্রি 37 থেকে 11 ডিগ্রি 37 তো আমার বৃষ্টি লেভেলে থাকছেই। আচ্ছা, ওই হিসেবে হচ্ছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে স্যার। হুম হুম। এবং এখানে আমরা যে উচ্চ বিদ্যার জায়গাটা দেখছি, এই ছেলেটা অ্যাকচুয়ালি হায়ার এডুকেশনের জন্য বাইরে চলে গেছে। এখানে এই বাইরে চলে যাওয়া, এটা বৃহস্পতির অষ্টম ভাবপতি হওয়া বা অষ্টম ভাবস্থ হওয়া, সেইটার কারণও কিন্তু, এটাও কিন্তু একটা বড় কারণ যে এ হায়ার এডুকেশনের জন্য বাইরে চলে গেছিল। এবার এই যে মা, এই মা হচ্ছে গিয়ে ছেলে ছেলে থাকতে পারতো না। এর বিয়ে টিয়ে সবই আর কি, তাতে আর কি আমার বিশেষ অবদান ছিল। যাই হোক। স্যার আর একটা কথা বলবো, যেটা হচ্ছে হায়ার এডুকেশন হয়েছে ঠিক আছে, কিন্তু বেসিক যে এডুকেশনটা ক্লাস 10 পর্যন্ত, সেখানে শনি ওর ফোর্থ হাউসে বসে আছে। একবারও আপনার কোনো ক্লাসে ফেল করেনি বা ডিলে হয়নি? হয়নি হয়নি, হয় না। কারণ হচ্ছে গিয়ে যদি ফ্যামিলি খুব কশাস থাকে না, তো কখনো কোনো কোনো সময় কর্মা আমাদের এই চার্টের কে ইন্ডিকেশনকে এদিক ওদিক করে দেয়। আচ্ছা 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 এবং এটা বুধের নক্ষত্রে আছে তো, তার জন্য এটা কিছু হয়নি। ছেলে খুব ভালো ছেলে, আচ্ছা। হেভি ছেলে। এখন একটু ইয়ে হয়ে গেছে। আর রিসেন্টলি কিছু অদ্ভুত ঘটনা এর সাথে ঘটেছে। তার মধ্যে একটা ঘটনা হচ্ছে লিফটের গর্তের মধ্যে পড়ে গেছিল। একটা শপিং মল হচ্ছে, তো সেই শপিং মলের যে বেসমেন্ট, মানে গ্রাউন্ড ফ্লোরের নিচে আরো দুটো ফ্লোর ছিল, আছে আর কি। রিসেন্টলি ঘটনাটা ঘটেছে। এবার ওই বেসমেন্টের যে ফ্লোর গুলো, যাতে মানুষজন ওপর থেকে কোনোভাবে বেসমেন্টে ঢুকে পড়তে না পারে, তার জন্য ওইগুলোকে সিল করে দেওয়া, লিফটের ওই দুটোকে সিল করে দেওয়া, মানে লিফটের ওইখানে গাঁথনি করে দেওয়া বেসমেন্টের। আর বেসমেন্ট 1, বেসমেন্ট 2, সিঁড়ি দিয়ে ওঠা নামা করা যায়, মানে সিঁড়ি দিয়ে নামা ওঠা করা যায়। এবার ওইখানে ফ্ল্যাট দেখতে গিয়ে হট করে লিফটের মধ্যে পড়ে যায়, মানে লিফটের ওই গর্তে। এবার সেই দু দু ফ্লোর গর্ত, সেটা সে বেয়ে বেয়ে উঠে আসে, মানে এক অদ্ভুত শক্তিতে সে বেয়ে উঠে আসে। এবং লিফটের গর্তের মধ্যে 7 ফুট 6-7 ফুট জল ছিল। সেই জল টপকে সে সেই লিফট থেকে উঠে আসে। এটা কিন্তু অষ্টমে বৃহস্পতি আয়ু বৃদ্ধি করে দিয়েছে। কিন্তু স্যার বৃহস্পতির বকরি, বিক্ষুব্ধ হ্যাঁ, ফল দেয় আপনার কথা অনুযায়ী। বুঝলি, তাতেও সে হচ্ছে কি আর কি, তাকে এখানে মেরে দেয়। আর অষ্টমে আচ্ছা, জলরাশিতে হচ্ছে গিয়ে রাহু বসে আছে, সেখানেও হচ্ছে গিয়ে একটা আয়ু বৃদ্ধি ঘটিয়ে দিয়েছে আর কি।
এবং ভয়ঙ্কর হবে। আরেকবার পড়ে গেছে রেল লাইনে, সে রেল লাইনে পড়ে গিয়েও একটা ভয়ঙ্কর ব্যাপার, রেল লাইনে পড়ে গিয়ে ওর কিছু হয়নি, তো 3 দিন পরে পিঠের কাছে একটা বিশাল বড় ফুলে উঠেছে ওই চোট লেগে। স্যার তাহলে বৃহস্পতি বকরি হোক আর এমনি হোক, সে দৃষ্টি দিলে আয়ু বৃদ্ধি হয়, তাই তো? শুনুন, আপনারা গ্রামার থেকে বেরোবেন না। বৃহস্পতি দৃষ্টি দিলে আয়ু বৃদ্ধি হয় না, বক্রী বৃহস্পতি দৃষ্টি দিলে আয়ু বৃদ্ধি হয় না। আপনাদের যেটা গ্রামার বলছে আপনারা সেটাতেই হাঁটবেন। আচ্ছা বক্রী আচ্ছা বৃহস্পতি, নর্মাল বৃহস্পতি যদি আয়ু বৃদ্ধি করে তাহলে বক্রী বৃহস্পতি আয়ু বৃদ্ধি করবে না, এবং আপনারা এটাকেই সঠিক ধরবেন। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা আচ্ছা। স্যার এই জাতকে দুমদাম পড়ে যাওয়া লিফটের গর্তে বা ট্রেন লাইনে পড়ে যাওয়া কি বুধ রাহু নক্ষত্রে আছে বলে? বুধ রাহুর নক্ষত্রে আছে বলে এটা একটা কারণ, রাহু অষ্টমে গেছে চপলতা এটা বেশি। একটা কারণ। টপল নয়, কেমন না ও একটা অদ্ভুত ইয়ের মধ্যে রয়েছে, একটা ঘোরের মধ্যে থাকে। হুম, মানে একটু পাগল পাগল অবস্থা হয়ে গেছে, মানে দেখলে রাধে, এগুলো এগুলো একটু এক্সেপশনাল কেস। এই একবার এর যখন এই আহ কোনো একটা দশার সময়, আমার ঠিক দশাটা এক্স্যাক্টলি মনে নেই, হঠাৎ করে ভীষণ চলে গেছিল। ভীষণ চলে দেখ- গেছিল? হ্যাঁ হ্যাঁ, দেখতে পেতো না ওই করোনার আশেপাশে। স্যার, এটা কেন হয় স্যার? দিয়ে দ্বিতীয় কেতু মঙ্গল রবি রয়েছে না, এই ডান এর চোখটা। এর কারণে হচ্ছে কি এর ভীষণ চলে গেছিল, দুটো চোখেই এ দেখতে পেতো না। আবার ফিরে এসছে তো? হ্যাঁ হ্যাঁ, একদম পুরোপুরি। এবং হ্যাঁ, এখন আমারও কিন্তু একটা। চশমা টশমা নেই। আচ্ছা, আমারও একজন পরিচিত এরকম হয়েছিল, হট করে দৃষ্টি চলে গেছিল, আবার ফিরে এসছে। হম হম, চলে এসছে আবার। আচ্ছা স্যার, বলছি কি, উল্টো পাল্টা নেগেটিভ স্বপ্ন মানে কি জন্য দেখা হয়? মানে কোনো লগ্নে কেতু কারণ নেই? থাকলে হতে পারে, হ্যাঁ, 4, 8, 12-তে কেতু থাকলে হতে পারে, কেতু দশা বা অন্তর্দশা সেই সময় হতে পারে। গোচরে আসলেও তো হতে পারে না? হতে পারে, হ্যাঁ। সেটাই। আচ্ছা স্যার, এই যে পাগল পাগল ভাব বললেন, এটা কি রাহুর সঙ্গে চন্দ্রের যোগাযোগ আছে, নাকি ফোর্থ হাউসে শনি বসে আছে বলে সেই জন্য পাগল পাগল ভাব, কোনটার জন্য ফোর্থ হতে পারে? হাউসে শনি, লগ্নে কেতু এখন অ্যাট প্রেজেন্ট, শনির শনির সঙ্গে ট্রানজিট, শনির সম্পর্ক, এখানে এই রাহু শনি সম্পর্ক, এখন এই জায়গাটাতে ট্রানজিট, এখানে শনি, রাহুর উপরে রাহুর একটা অ্যাসপেক্ট, এই সমস্ত কিছু নিয়ে হয়ে গেছে। আচ্ছা, মানে এই একটা ঘরটা থেকে সাময়িক রাহু, প্রভাব। এই ঘরটা থেকে রাহু বেরিয়ে এলো, এখন শনি পাস করছে, ফলে খুব খারাপ সময় তো। হুম। কারণ ট্রান্সফার এখন হবে গেলে তাহলে আমরা পরের সূত্রে যাই। পরের সূত্র বলছে জন্ম কুণ্ডলিতে যদি কোনো গ্রহ দুর্বল থাকে, তাহলে জন্ম কুণ্ডলিতে যদি কোনো গ্রহ দুর্বল থাকে, তাহলে সেই গ্রহটির দশাকালে সেই গ্রহটি যে ভাবের উপর দিয়ে যাবে সেই ভাবের অ্যাক্টিভিটিস নষ্ট হবে। If a planet is weak in the birth chart, then in the dasha of this planet, its passage on any house in transit destroys the activity of that house. তাহলে জন্মকুণ্ডলিতে কোনো দুর্বল গ্রহ যদি থাকে, তাহলে সেই গ্রহটা, জন্মকুণ্ডলিতে কোনো গ্রহ যদি দুর্বল থাকে আর যদি সেই গ্রহটারই দশা চলে, তাহলে সেই গ্রহ ট্রানজিটে যে যে ভাবের উপর দিয়ে যাবে সেই সেই ভাবকে বরবাদ করতে করতে যাবে। এই সূত্রটা খুবই জটিল সূত্র। যেমন শনি কারোর জন্মকুণ্ডলিতে খুবই দুর্বল আছে, শনির দশাও চলছে, এবার সেই শনি এখন ট্রানজিটে মীন রাশির উপর রয়েছে, তাহলে এর বিভিন্ন রকম পার্ট রয়েছে। প্রথমে মার্গী, তারপরে বকরি, তারপরে আবার মার্গী, তারপরে আবার বকরি, তারপর আবার মার্গী, পরের ঘরে যাবে। এটা একটা ব্যাপার। এই
প্যাসেজের মধ্যে সে 3টে নক্ষত্র অতিক্রম করবে, সেটাও একটা ব্যাপার। দেখুন পাশে লেখা রয়েছে ইউকে, ইউকে মানে হচ্ছে উত্তর কালামৃত। এগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এবার এইগুলো কিন্তু পুরোপুরি প্র্যাকটিস ওরিয়েন্টেড। এই সূত্র মনে রাখা খুব কঠিন। আমি 4টে সূত্র পড়েছি, এরকম 10টা সূত্র আছে। তো এই 4টে সূত্র, এই সূত্র মুখস্থ রাখা বা মনে রাখা, এটা ভীষণ কঠিন। তো আজকে আমরা 4 নম্বর সূত্র অব্দি পড়াশোনা করব। তাহলে যদি কোনো গ্রহের দশা চলে, সেই দশাকালে সেই গ্রহ যদি দুর্বল থাকে বা দুর্বল বা পাপগ্রস্ত কোনো গ্রহের দশাকালে, সেই গ্রহ গোচরে যে ভাবের ওপর দিয়ে যাবে, সেই ভাবে কিছু অশুভ ফল ঘটাবে। একটুখানি লক্ষ্য করুন, এইখানে হচ্ছে গিয়ে এই জন্মকুণ্ডলিতে লগ্নের অষ্টমে রাহু বসে আছে, লগ্নের অষ্টমে রাহু বসে আছে। তাহলে রাহুর দশায় রাহু যে ভাবের উপর দিয়ে যাবে, সেই ভাবগুলোকে ড্যামেজ করতে করতে যাবে। আর প্রত্যেকটা ঘরে কি একই রকম ড্যামেজ করবে? এটা ইম্পসিবল। প্রত্যেকটা সময় কি একই রকম ড্যামেজ করবে? না, অন্তর্দশা অনুযায়ী পরিবর্তন হবে। 1 নম্বর, যে নক্ষত্রের অধিপতিরা বলবান, সেই নক্ষত্রে রাহুর অ্যাক্টিভিটি কমবে, জায়গাটা স্ট্রং। যে ওই আহ ওই সময় অন্তর্দশা অধিপতি বা প্রত্যন্তর্দশা অধিপতি তারা যেরকম অবস্থায় রয়েছে তার উপরে ডিপেন্ড করবে। রাহু যখন এই ঘরটার উপর থেকে বা এই ঘরটার উপর থেকে, কারণ রাহুর দশা 18 বছর, 18 বছরে রাহু পুরো সবকটা ঘর একবার একবার করে ঘুরবে। তাহলে যতবার রাহু এই ঘরগুলোতে ঘুরতে থাকবে, ততবার কি এই ঘরটায় খারাপ, 1.5 বছর পরে এটা 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 খারাপ, এটা খারাপ, এরকম হবে না। তাহলে এইখানে কিন্তু অনেক কনফিউশন আছে। এই জায়গাগুলোকে আপনাকে অ্যাকর্ডিং টু এক্সপেরিয়েন্স চেঞ্জ করতে হবে, নিজের মতো করে মডিফাই করে প্রেডিকশন করবেন। এই ভাবের অধিপতি গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ভাব অধিপতি একাদশে আছে, তাহলে দ্বিতীয় ভাব অধিপতি শনি একাদশে রয়েছে। তাহলে রাহু এখান থেকে যখন প্যাসেজ করবে রাহুর দশাকালে, তাহলে অতটা মারাত্মক হবে না। কিন্তু তৃতীয় ভাব অধিপতি সে দ্বাদশে আছে, বক্রী। তাহলে এই ক্ষেত্রে শনির দশার তুলনায় বৃহস্পতির দশা বা সরি শনির শনির এই দ্বিতীয় ভাবের তুলনায় তৃতীয় ভাবে রাহুর ট্রানজিট, এটা কিন্তু ডিস্টার্ব ক্রিয়েটিং হবে। তাহলে তৃতীয় ভাবে রাহু ট্রানজিটের সময় এই জাতক বিদেশ যেতে পারে। তৃতীয় ভাবে রাহু ট্রানজিটের সময় এই জাতকের কোনো ভ্রাতৃহানি বা ভাইয়ের সঙ্গে দূরত্ব বৃদ্ধি, সেটা হতে পারে। তো এই বিষয়গুলো আরেকটু হচ্ছে কি দেখবেন। নেক্সট ক্লাসে আমরা আবার প্রথম থেকেই এই দশার 10 রুল আলোচনা করব। এটা একদিনে হচ্ছে কি হওয়ার নয়, আর একটা দিনে 10টা রুলই আলোচনা করব, এবং সেই দিন আমরা আর কোনো কোশ্চেন নেব না। আর এর যে পিপিটিটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দেবো, পুরো পিপিটিটা দিয়ে দিলে পরে আপনারা একটু দেখে রাখবেন, তাতে হচ্ছে গিয়ে সুবিধা হবে আমার পড়াতে। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, সবাই খুব ভালো থাকবেন, শুভরাত্রি। শুভরাত্রি স্যার। আচ্ছা, আমাদের হচ্ছে গিয়ে কিছু নোটস লেখা তৈরি হয়েছে, তো সেই নোটস গুলো আমি আপনাদেরকে কিছুটা শেয়ার করব। আমাদের প্রথম ক্লাসের নোটটা কমপ্লিট হয়েছে। প্রথম ক্লাস মানে আপনারা 1 বছর আগে যে ক্লাস করেছিলেন, সেই জায়গার নোটসটুকু কমপ্লিট হয়েছে। তো সেইটা আমি আপনাদেরকে গ্রুপে শেয়ার করে দেবো। এবার এটা পড়ে আপনারা একটু হালকা করে মতামত দেবেন যে কেমন হয়েছে বা কিরকম লাগছে। এরকম হয়, জ্যোতিষশাস্ত্রের ইতিহাস এবং ভূমিকা নিয়ে আমরা হচ্ছে গিয়ে কিছুটা লিখেছি। আর দ্বিতীয় ক্লাসটা হচ্ছে গিয়ে এখনো হয়নি, দ্বিতীয় ক্লাসটা চলছে লেখা। তো প্রথম ক্লাসটা আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি, আপনাদের 3টে গ্রুপেই শেয়ার করে দেবো। পিডিএফ আকারেই রয়েছে, বাট আমি শুধু লেখাটা শেয়ার করলাম। আচ্ছা, আমাদের নক্ষত্র নিয়ে কারেকশন ব্যাপারটা হয়েছে, এটার জন্য ধন্যবাদ জানাই যারা যারা করেছেন তাদেরকে। ধন্যবাদ, মানে অনেক অনেক ধন্যবাদ।
একটা বড় কাজ, বড় মানে বিশাল বড় একটা কাজের আপনারা অংশীদার হলেন। আমি দীর্ঘদিন ধরে লড়ে যাচ্ছি। তো যাই হোক, সবাই খুব ভালো থাকুন। আজকে আমাদের শুভরাত্রি। স্যার আমার আর নামের ভিডিও ইয়েটা দিয়ে দেবেন একটু। হ্যাঁ, আমি আজকেই করে দিচ্ছি। হুম। তো স্যার এটা তো এমনি লেখা দিলেন, পিডিএফটা দিন না তো, গড়গড় করে সব রিড মোর হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রথমটা দেখে নিন, পিডিএফটা দেবো। পিডিএফটা করা নেই, পিডিএফটা করে ও নেবো। আচ্ছা এটা তো গুগল ডকে করা রয়েছে, তো ওখান থেকে এখনো আচ্ছা আচ্ছা, পিডিএফ হয়নি। পিডিএফ করে আমি ঠিক আছে স্যার, দেখছি, যদি পার্শিয়ালি পিডিএফ করা যায় তাহলে করে দিচ্ছি। ঠিক আছে। এখনই চেষ্টা করছি। ফাইলে গিয়ে শেয়ার, আদার্স ইমেল ডাউনলোড, মাইক্রোসফট ওয়ার্ড, পিডিএফ ডকুমেন্ট, যদি পেজ টু পেজ হয়। না, হচ্ছে না, পুরোটা ডাউনলোড করতে বলছে। সময় করে দেবেন খন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করে দেবো। ঠিক আছে, শুভরাত্রি। শুভরাত্রি। হ্যালো, হ্যাঁ, শুভরাত্রি। গুড নাইট স্যার। শুভরাত্রি স্যার। ক্লায়েন্ট দেখা শুরু করবে। ঠিক আছে, পরের দল আবার ওয়েট করে রয়েছে, তাদেরকে নিয়ে শুরু করি। গুড নাইট। গুড নাইট স্যার।